আচ্ছা, তো আজকে আমরা কলাম ক্যাপাসিটি বের করার আরেকটা এক্সাম্পল আমরা দেখব। আমরা গত ক্লাসে দেখেছিলাম, গত ক্লাসের জাস্ট লেসনটা আমি একটু রিমাইন্ড করতে চাচ্ছি সবাইকে। আচ্ছা, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে ব্যালেন্সড কম্প্রেসিভ ফোর্স, মোমেন্ট এগুলো বের করতে হয়, প্লাস আমরা মেনলি যেটা দেখছিলাম সেটা হচ্ছে কিভাবে একটা কলামের ক্যাপাসিটি বের করতে হয় আর কি, যখন শুধুমাত্র ইসেন্ট্রিসিটি দেওয়া থাকে, তাই না? ইসেন্ট্রিসিটি দেওয়া ছিল আর অন্য কোনো কিছু আর দেওয়া ছিল না, আমাদের কলাম ক্যাপাসিটি বের করতে বলা হয়েছিল। তো আমরা প্রথমে কি করছিলাম, আমরা প্রথমে ব্যালেন্সড কন্ডিশনের জন্য কলামটাকে আগে সলিউশন করেছিলাম, সমাধান করেছিলাম। সমাধান করে আমরা দেখলাম যে ই ইজ গ্রেটার দেন ইবি, তাই আমরা মন্তব্য করেছিলাম টেনশন ফেইলার অকার্স, এবং এরপর টেনশন ফেইলারের জন্য আবারও আমরা কলামটাকে সমাধান করেছিলাম। সমাধান করে আমরা ক্যাপাসিটি বের করেছিলাম, পিএন, এমএন, পিইউ, এমইউ, এগুলো আমরা বের করেছিলাম আর কি, এই যে এমইউ, পিইউ। তো যাই হোক, আগের দিন হচ্ছে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে কলামের টেনশন ফেইলারের জন্য আমরা কিভাবে ক্যালকুলেশন করি সেটা আমরা দেখেছিলাম টেনশন ফেইলারের জন্য। তো আজকে প্রবলেমটা এমন ভাবে সেট করা আছে যাতে আমরা আজকে দেখতে পারবো যে কম্প্রেশন ফেইলারের ক্ষেত্রে আমরা কিভাবে কলামের ক্যাপাসিটি আমরা বের করতে পারি। ঠিক আছে, গতদিন ছিল টেনশন ফেইলার, আজকে হচ্ছে কম্প্রেশন ফেইলার। বাট ইসেন্ট্রিসিটির মান কম বেশি দেখে কিন্তু আবার কেউ মন্তব্য করেন না। এটা ফেইলার কেমন এটা বুঝতে হলে আগে ব্যালেন্সড কন্ডিশনের জন্য আগে কলামটাকে সমাধান করতে হবে, তারপর আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো এখানে বলা হচ্ছে ডিটারমিন দ্য পিএন, পিইউ, এমএন এন্ড এমইউ ফর দ্য কলাম সেকশন শোন ইন ফিগার বিলো। মানে নিচের ফিগারে যে কলাম সেকশনটা দেখানো হয়েছে, এই কলাম সেকশনের এই চারটা জিনিস বের করতে হবে। এটা কিন্তু কথাই বলা থাকবে আর কি। আগের দিন আমি দেখাইছিলাম যে নমিনাল কম্প্রেসিভ স্ট্রেংথ, আলটিমেট কম্প্রেসিভ স্ট্রেংথ, নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি, আলটিমেট মোমেন্ট ক্যাপাসিটি বের করতে হবে। ইসেন্ট্রিসিটি দেওয়া আছে 10 ইঞ্চি, আর ম্যাটেরিয়াল প্রপার্টিজ দেওয়া আছে এফসি প্রাইম 4 কেএসআই আর এফওয়াই হচ্ছে 60 কেএসআই। দেখেন সেম আগের দিনের মতো একটা প্রবলেম, শুধুমাত্র ইসেন্ট্রিসিটি দেওয়া আছে আর ম্যাটেরিয়াল প্রপার্টিজ দেওয়া আছে, মানে পদার্থের বৈশিষ্ট্য দেওয়া আছে আর কি, ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য দেওয়া আছে। তো কলাম সেকশন দেওয়া আছে 4টা 9 নাম্বার বার, 4 4 8টা বার, 14 বাই 22 ইঞ্চি, আর এখানে বারের সেন্টার থেকে আউটার সারফেসের ডিস্টেন্স হচ্ছে 2.5 ইঞ্চি। আমরা খেয়াল করলে বুঝতে পারবো যে সেন্ট্রয়েড থেকে বা প্লাস্টিক সেন্ট্রয়েড থেকে এই বারের সেন্টার পর্যন্ত সেক্ষেত্রে ডিস্টেন্স কত হয়? 22 থেকে যদি আমরা দুই পাশে 2.5 2.5 মানে 5 যদি বাদ দেই, তাহলে 22 থেকে 5 বাদ দিলে কত হয়? 17। আবার 17কে যদি 2 দিয়ে ভাগ করি আমরা, তাহলে পাবো হচ্ছে 8.5 মানে 8.5। প্লাস্টিক সেন্ট্রয়েড থেকে বারের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 8.5। এটা অঙ্কে দেওয়া নেই, কিন্তু আমরা সহজে এটা বুঝতে পারতেছি, তাই না? আচ্ছা, তো ঠিক আছে, এখন আমরা সেম ভাবে একইভাবে আমরা ব্যালেন্স কন্ডিশনের জন্য আমি কলামটাকে সমাধান করব। এটা একই সমাধান, তাই আমি আর বারবার দেখাচ্ছি না। এটা আগের দিনে যে প্রবলেমটা আমরা দেখছি ঠিক একইভাবে সমাধান করবেন। এটা ইবি এর ভ্যালু আসবে হচ্ছে 15 ইঞ্চি। এটা কিন্তু সমাধান করতে হবে, এটা এখানে মুখস্থ লিখলে কিন্তু আমি নাম্বার দিব না। এটা এখানে অবশ্যই ফিগার রেখে আমি আগের দিন যেভাবে সংক্ষেপে আমি দেখাইছিলাম যে কিভাবে ব্যালেন্সড কম্প্রেসিভ ফোর্স, মোমেন্ট এবং ইসেন্ট্রিসিটি বের করতে হয়, ঠিক ওই মেথডে বের করতে হবে, ওইভাবে বের করতে হবে। তো ইবি এর মান আমরা 15 ইঞ্চি পাইলাম। আবার আজকে দেওয়া আছে কত? ই এর মান 10 ইঞ্চি, মানে অ্যাকচুয়াল ইসেন্ট্রিসিটি হচ্ছে 10 ইঞ্চি। তাহলে দেখেন আজকে কিন্তু ই লেস দ্যান ইবি। আগের দিন হচ্ছে ছিল ই গ্রেটার দ্যান ইবি, কিন্তু আজকে হচ্ছে ই লেস দ্যান ইবি। যেমন গতকাল যদি আমরা দেখি, গতকাল এই যে ব্যালেন্সড কন্ডিশনের জন্য এইভাবে আমরা সমাধান করব, সমাধান করার পর আমরা পেয়েছিলাম ই গ্রেটার দ্যান ইবি, কিন্তু আজকে কিন্তু ই লেস দ্যান ইবি।
তাহলে আজকে হচ্ছে কি ফেইলার হবে, কম্প্রেশন ফেইলার হবে, কম্প্রেশন ফেইলার অকার্স। ওকে, তাহলে এখন আমরা কলামটাকে সমাধান করা শুরু করব হচ্ছে মেইনলি কম্প্রেশন ফেইলারের জন্য। তো ঠিক আছে, তাহলে কম্প্রেশন ফেইলারের জন্য আমরা যে যে জিনিস জানতাম, আমরা আমরা একটা বা দুটা লেকচার আগে আমি দেখাইছিলাম যে কম্প্রেশন ফেইলার হলে কনক্রিটের স্ট্রেন হচ্ছে 0.003, তারপর টেনশন স্টিলের স্ট্রেস হচ্ছে ইল্ড স্ট্রেস থেকে কম হবে। তার মানে আবার কি, তার মানে হচ্ছে স্ট্রেনও ইল্ড স্ট্রেন থেকে কম হবে। কারণ আমি একটু মনে করাই দিই জাস্ট ব্যাপারটা, যে কম্প্রেশন ফেইলার মানে হচ্ছে ফেল করবে কনক্রিট মেইনলি, এখানে স্টিল ফেল করবে না। আচ্ছা, তো কম্প্রেশন ফেইলার মানে হচ্ছে ফেল করবে কনক্রিট, এখানে স্টিল ফেল করবে না। সে কারণে স্টিলের স্ট্রেস এবং স্ট্রেন কম হবে আর কি, ইল্ড স্ট্রেস থেকে কম হবে এবং ইল্ড স্ট্রেন থেকেও কম হবে, এটা আমরা ব্যাখ্যা করেছিলাম। তো তাহলে এখন আমরা দেখেন আগের দিনের মতোই আমরা ধরে নিব যে কম্প্রেশন স্টিল ফেল করে বা ইল্ড করে, এটা আমরা ধরে নিচ্ছি। তার মানে স্ট্রেস অফ কম্প্রেশন স্টিল ইজ ইকুয়াল টু ইল্ড স্ট্রেস, যেহেতু ফেল করে আমরা ধরে নিচ্ছি, তাহলে ইল্ড স্ট্রেসের সমান। এর এই কম্প্রেশন স্টিলের স্ট্রেসটা হচ্ছে ইল্ড স্ট্রেসের সমান। তাহলে ফ্রম দ্য ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থার সমীকরণ থেকে আমরা পাই, এটা নতুন করে বলার কিছু নাই, এগুলো আমরা সবই ব্যাখ্যা করেছিলাম। এখানে আমরা কম্প্রেশন অফ কনক্রিট সিসি আমরা একই ফর্মুলা ইউজ করলাম। তারপর কম্প্রেশন অফ কম্প্রেশন স্টিল মানে কম্প্রেশন স্টিলের কম্প্রেসিভ ফোর্স, এটা হচ্ছে সিএস, এটাও সেম এই ফর্মুলা আমরা ব্যাখ্যা করেছিলাম। সেখানে আমরা শুধুমাত্র ভ্যালুগুলো আমরা বসাই দিলাম, যেহেতু কম্প্রেশন স্টিল ফেল করে আমরা ধরে নিচ্ছি, তাই এখানে এফ ওয়াই হচ্ছে এফ এস, মানে সরি এফ মানে এফ এস প্রাইমটা হচ্ছে এফ ওয়াই। যদি এখানে কম্প্রেশন স্টিল ফেল না করতো সেক্ষেত্রে এফ মানে সেক্ষেত্রে আবার এখানে কিন্তু এফ ওয়াই হতো না, এখানে কত হতো, এফ এস প্রাইম হইতো। ঠিক আছে, এগুলো সবই আমরা বলেছিলাম। তো যাই হোক, আমরা এখানে এএস প্রাইমের মান আমরা বসাই দিলাম। এখানে এএস এবং এএস প্রাইম মানে টেনশন স্টিল এবং কম্প্রেশন স্টিল উভয়েরই আসলে এরিয়া সমান 4 ইঞ্চি স্কয়ার। ঠিক আছে, জাস্ট আমরা মানগুলা বসাই দিলাম, বসাই দেওয়ার পর আমরা পেয়ে গেলাম হচ্ছে যে কম্প্রেশন অফ কম্প্রেশন স্টিল, তার মানে কম্প্রেশন স্টিলের কম্প্রেসিভ ফোর্স বা কম্প্রেশন। এখানে কম্প্রেশন বলতে আমরা বুঝছি মানে কম্প্রেসিভ ফোর্স। ওকে, এরপর টেনশন অফ টেনশন স্টিল, তার মানে টেনশন স্টিলের টেনসাইল ফোর্স, এটা হচ্ছে এএস ইনটু এফএস। আচ্ছা, এখানে আমরা আগের দিন যে ফর্মুলা ব্যবহার করেছিলাম সেটা ছিল এরকম যে টি ইজ ইকুয়াল টু এএস এফ ওয়াই। আই হোপ এটা সবার মনে আছে, আমরা গত ক্লাসে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করেছিলাম যে টি ইজ ইকুয়াল টু এএস এফ ওয়াই, এটা হচ্ছে গত লেকচারের। তো এএস এফ ওয়াই কেন ছিল, কারণ এখানে টেনশন স্টিল ফেল করেছিল, তাই এর স্ট্রেস ছিল এফ ওয়াই এর সমান। যেহেতু এখানে টেনশন স্টিল ফেল করে না আজকের প্রবলেমে, আজকের লেকচারে, সে কারণে কিন্তু এখানে আমরা আর আমরা দিতে পারবো না এফ ওয়াই, এখানে কত দিতে হবে, এখানে দিতে হবে হচ্ছে এফএস, এখানে দিতে হবে এফএস। তার মানে আজকে ফর্মুলা কি হবে, টি ইজ ইকুয়াল টু এএস ইনটু এফএস, মানে টেনশন স্টিলের স্ট্রেস যেটা ইল্ড স্ট্রেস থেকে কম হবে। এখন কতটুকু কম হবে বা কতটুকু হবে সেটা আমরা জানি না। ওকে, এই যে তাহলে আমরা এই যে এখানে দিলাম যে টি ইজ ইকুয়াল টু এস ইনটু এফএস। আবার দেখেন আমরা এস এর মানটা এখানে বসাই দিলাম 4 ইঞ্চি স্কয়ার, আর এফএস এর মানটা আমরা জানি না। সো যেহেতু জানি না সেহেতু এটাকে এখন যেভাবে আছে এভাবে আমরা রেখে দিচ্ছি। তো ঠিক আছে, তাহলে আমরা এই যে এই সমীকরণ থেকে পিএন ইকুয়াল টু সিসি প্লাস সিএস মাইনাস টি, জাস্ট এইখানে আমরা এই প্রত্যেকটা মানগুলোকে আমরা বসাই দিচ্ছি ঠিক আগের লেকচারের মতো। বসাই দেওয়ার পর আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। ঠিক আছে, এরপর আমরা টেনশন স্টিলের সাপেক্ষে আমরা মোমেন্ট নিব। ঠিক আছে, টেকিং মোমেন্ট এবং টেনশন স্টিল। তো টেনশন স্টিলের সাপেক্ষে মোমেন্ট নিলে কি হয় এটা আমরা আগের ক্লাসে ব্যাখ্যা করেছিলাম, তাও আমি একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আগের লেকচার।
দেখেন টেকিং মোমেন্ট ফ্রম টেনশন স্টিল, আমরা এখানেও টেনশন স্টিলের সাপেক্ষে আমরা মোমেন্ট নিয়েছিলাম, তাই এখানে আর কি এখানে সমীকরণটা হয়েছিল অনেকটা এরকম, অর্থাৎ জাস্ট ফোর্স ইনটু ডিস্টেন্স, তাই না, সিসি ইনটু ডিস্টেন্স। এটা আমরা আগের ক্লাসে খুব ভালো মতো আমরা ব্যাখ্যা করেছিলাম, তাই আমি আজকে এগুলার পুনরাবৃত্তি করতেছি না। তাহলে টেনশন স্টিলের সাপেক্ষে আমরা যদি মোমেন্ট নেই তাহলে আমরা এই জিনিসটা পাইলাম, ঠিক আছে, একদম আগের মতো। ব্যাস, তাহলে আমরা মোমেন্ট সমান ফোর্স ইনটু ইসেন্ট্রিসিটি এটা আমরা বসাই দিলাম। যেহেতু টেনশন স্টিলের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি তাই এখানে ইসেন্ট্রিসিটি হবে হচ্ছে ই প্রাইম, যেখানে ই প্রাইমটা হচ্ছে নর্মাল ইসেন্ট্রিসিটির সঙ্গে 8.5 ইঞ্চি যোগ হবে। এই 8.5 কোথেকে আসছে আমি আবারও বলি, এই 8.5 আসছে হচ্ছে এই যে এখান থেকে, দেখেন অঙ্কে দেওয়া আছে 22 ইঞ্চি আর 2.5, তাহলে এখান থেকে 22 থেকে 5 বাদ দিলে হবে 17, 17কে 2 দিয়ে ভাগ করলে 8.5, অর্থাৎ সেন্ট্রয়েড থেকে মানে সেকশনের একদম মিডল পয়েন্ট থেকে স্টিলের যে সেন্টার তার ডিস্টেন্স হচ্ছে 8.5 ইঞ্চি। তার মানে টেনশন স্টিল, অর্থাৎ এইখান থেকে আমরা এখন যদি ইসেন্ট্রিসিটি বের করতে চাই তাহলে এখান থেকে ইসেন্ট্রিসিটি কত হবে, সেন্টার থেকে ইসেন্ট্রিসিটি ই প্লাস 8.5, সেটা আমরা এখানে দেখাইছি। অঙ্কে ইসেন্ট্রিসিটি দেওয়া আছে 10 ইঞ্চি আর 8.5, তাহলে যোগ করলে আমরা 18.5 পাইলাম। সেখানে একটা ব্যাপার আমি বলি যে যদি যেহেতু অঙ্কে এখানে বলা আছে যে হেয়ার ইসেন্ট্রিসিটি অফ কলাম লোড ইজ ইকুয়াল টু 10 ইঞ্চি, তার মানে কলাম লোডের ইসেন্ট্রিসিটি হচ্ছে 10 ইঞ্চি মানে ছোট হাতের ই। এখন এখানে কিন্তু বলা নেই যে আসলে কোন পয়েন্টের সাপেক্ষে ইসেন্ট্রিসিটি। যদি কিছু বলা না থাকে, যদি শুধুমাত্র ইসেন্ট্রিসিটি ই বলা থাকে, তার মানে আমরা অবশ্যই বুঝে নিব যে এই ইসেন্ট্রিসিটি হচ্ছে কলামের সেন্ট্রয়েডের সাপেক্ষে, মানে কলামের ক্রস সেকশনের সেন্ট্রয়েডের সাপেক্ষে ইসেন্ট্রিসিটি। কিছু বলা না থাকা মানে সেন্ট্রয়েডের সাপেক্ষে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা জাস্ট এখানে আমরা ই প্রাইমের মানটা আমরা বসাই দিলাম, মানে ই প্রাইমটাকে এদিকে নিয়ে আসলাম এবং মানটা বসাই দিলাম, ঠিক আছে। এখানে জাস্ট গুণ করলাম, এরপর দেখেন এইটাকে আবার গুণ করছি, অর্থাৎ 928কে 18.5 দ্বারা ভাগ করলে আমরা পাবো এত। আবার 23.8 কে যদি আমরা 18.5 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 1.29। এইগুলো আসলে বোঝানোর কিছুই নাই, আমরা জাস্ট ক্যালকুলেশন করে এখানে ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এখন আগের দিনের সঙ্গে যদি কম্পেয়ার করি আমি, তাহলে আগের দিন আমরা দেখছিলাম যে ইকুয়েশন নাম্বার 1 এবং ইকুয়েশন নাম্বার 2 এই দুটো ইকুয়েশনের মাধ্যমে আসলে আমরা বের করে ফেলেছিলাম যে এ এর মান কত হবে। আমি আশা করব সবার মনে আছে যে আমরা এই যে গত ক্লাসের লেকচারে নাম্বার 1 এটা এবং নাম্বার 2 এইটা এবং 1 এবং 2 নাম্বার সমীকরণ থেকে আমরা খুব সহজে আমরা বের করে ফেলেছিলাম যে এ এর মান কত হবে। কিন্তু আজকে কিন্তু আমরা এটা করতে পারছি না। এর কারণ হচ্ছে যে আজকে দুইটা ইকুয়েশন আছে ঠিক আছে, বাট দুইটা ইকুয়েশনে আননোন হচ্ছে তিনটা। কেমন? একটা আননোন পিএন, আরেকটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে এফএস। তিনটা আননোন, পিএন, এ এবং এফএস। এখানেও পিএন এবং এ। তাহলে দুইটা ইকুয়েশনে তিনটা আননোন হলে আসলে সমাধান করা এটা কখনোই সম্ভব না। তো যেহেতু সম্ভব না সরাসরি সমাধান করা, তো আমরা এখন একটা ট্রায়াল এন্ড এরর মেথড ব্যবহার করব। আমাদেরকে ট্রায়াল দিতে হবে, ঠিক আছে, আমাদেরকে বারবার ট্রায়াল দিতে হবে। যদি এরর আসে তাহলে আবার ট্রায়াল দিতে হবে। আমি জাস্ট একবার ব্যাখ্যা করলে আশা করি সবাই বুঝতে পারবো আমরা। তো লেটস অ্যাজিউম, প্রথমে ধরে নিতে হবে, অ্যাজিউম করে নিতে হবে সি এর একটা মান এখানে অ্যাজিউম করে নিতে হবে। এটাই হচ্ছে প্রধান কাজ। আমরা এখানে অ্যাজিউম করে নিচ্ছি যে সি ইজ ইকুয়াল টু 13.45 ইঞ্চি। এখন এখানে সবাই বলতে পারে যে আসলে আমরা এটা কোত্থেকে পাইলাম, এই যে মানে 13.45 ইঞ্চি এটা আমরা কোত্থেকে পাইলাম। এটা আসলে জাস্ট মানে আমরা আমাদের অভিজ্ঞতা, মানে আমাদের এক্সপেরিয়েন্স এবং আমাদের প্র্যাকটিস, আমরা এই দুটো জিনিসকে কাজে লাগায় আমরা এখানে অ্যাজিউম করব।
এখানে যদি কেউ 20 ইঞ্চি অ্যাজিউম করে কোনো সমস্যা নাই, যদি কেউ 30 ইঞ্চি অ্যাজিউম করে তাও কোনো সমস্যা নাই, যদিও 30 ইঞ্চি হয় না বা 20 ইঞ্চিও আসলে হবে না। জাস্ট কথার কথা বলছি আর কি, যে এখানে একটু কম বেশি অ্যাজিউম করলে কোনো সমস্যা নাই। তো আমি একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি। গাইডলাইনটা হচ্ছে এরকম যে যদি কম্প্রেশন ফেইলার হয় তাহলে সি সবসময় সিবি থেকে বড় হয়। সি মানে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ, এটা সবসময় সিবি থেকে বড় হয়। সিবি মানে কি? ব্যালেন্সড কন্ডিশনে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ। তো আমরা একটু আগে সিবি এর একটা মান পেয়েছি, কিন্তু দেখেন একটু আগে মানে হচ্ছে আমরা যখন ব্যালেন্সড কন্ডিশনের জন্য কলামটাকে সমাধান করছিলাম, এইখানে কিন্তু আমরা সিবি এর একটা মান পেয়েছি, এবং সেই মানটা কত পাবো আমরা, আমি একটু দেখাই দিচ্ছি। সেই মানটা আমরা পাবো হচ্ছে এই যে এত, এই যে 11.54 ইঞ্চি। মানে ব্যালেন্সড কন্ডিশনের জন্য আমরা কাজ করতে গেলে আমরা সি এর মান পাবো বা সিবি এর মান পাবো হচ্ছে 11.54 ইঞ্চি। ঠিক আছে? যেহেতু কলামের সেকশনটা আসলে একই, আগের দিনের লেকচারে যা ছিল আজকের লেকচারেও একই কলাম, একই সেকশন, একই স্টিল, সেহেতু ব্যালেন্সড কন্ডিশনের জন্য ক্যালকুলেশনও সেম হবে। তাহলে আমরা সিবি কত পাবো? 11.5 ইঞ্চি। তো মোটামুটি একটা রাফ আইডিয়া হচ্ছে এরকম যে সি থেকে এই ব্যালেন্সড কন্ডিশনে যে সিটা আমরা পাবো তার থেকে মোটামুটি 2 ইঞ্চি আমরা বেশি করে ধরবো সি এর মান। ঠিক আছে? আশা করি সবার মনে থাকবে। কম্প্রেশন ফেলারের ক্ষেত্রে আমরা জাস্ট 2 ইঞ্চি বেশি ধরবো, মানে ব্যালেন্সড কন্ডিশনের জন্য যে সি পাবো তার থেকে আমরা 2 ইঞ্চি মানে বেশি অ্যাজিউম করবো, তাহলেই হবে। তো ওখানে ছিল হচ্ছে 11.5, মানে আমরা ব্যালেন্সড কন্ডিশনে সিবি পেয়েছিলাম 11.5, আর আমরা সি অ্যাজিউম করলাম 13.5। এটা 13.5 অ্যাজিউম করলেও হবে, কোনো সমস্যা নাই। জাস্ট আমি একটু মানে আমি সেই মানটাই ধরে নিয়েছি, যে মানটা ধরলে মোটামুটি মানে বারবার ট্রায়াল দেওয়া লাগে না, একদম কাছাকাছি আসে। এটা একটু সামনে আগালে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা সি এর মান ধরে নিচ্ছি 13.45 ইঞ্চি। ঠিক আছে? আর তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ এর মান, এ ইজ ইকুয়াল টু বেটা 1 সি। বেটা 1 এর মান 0.85 আর সি এর মান তো আমরা ধরলাম 13.45। তাহলে আমরা এ এর মান পেয়ে গেলাম 11.43 ইঞ্চি। তো আমরা সি এর মান অ্যাজিউম করলাম এবং এ এর মানটা পাইলাম, এবং আমরা 2 নাম্বার সমীকরণে দেখেন এই যে 2 নাম্বার ইকুয়েশনে আমরা এ এর মানটা বসায় দিচ্ছি। এই যে এই মানটা বসায় দিব। তো বসায় দেওয়ার পর আমরা দেখেন pn2, জাস্ট এটাকে 2 দিয়ে আমি প্রকাশ করছি যে এটা 2 নাম্বার সমীকরণ থেকে পাওয়া ভ্যালু, এছাড়া আর কিছু না। তো pn ফ্রম ইকুয়েশন নাম্বার 2 এটা হচ্ছে এত কিলো পাউন্ড, এটা আমরা পাইলাম। ঠিক আছে? এত কিলো পাউন্ড। তো এখন 1 নাম্বার সমীকরণ থেকে আরেকটা মান বের করতে হবে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা 2 নাম্বার থেকে একটা মান পাইলাম, এখন আবার আরেকটা মান বের করবো হচ্ছে 1 নাম্বার থেকে। এখন এই 2 নাম্বার থেকে পাওয়া মান যদি 1 নাম্বার থেকে পাওয়া মানের একদম কাছাকাছি হয় বা সমান হয়, তাহলে আমরা বলবো যে আমাদের মানে সি এর মান অ্যাজিউম করা ঠিক আছে। আর যদি এরকম হয় যে 2 নাম্বার থেকে পাওয়া ভ্যালু একরকম আর 1 নাম্বার থেকে পাওয়া ভ্যালু পিএন এর ভ্যালু আরেক রকম, একদমই আলাদা বা অনেক কম বেশি, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে আসলে আমাদের এই অ্যাজিউম করাটা ঠিক নাই, একটু কম বা একটু বেশি করে ধরতে হবে আবার। ঠিক আছে? জি স্যার। তো তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমরা ইকুয়েশন নাম্বার 1 থেকে একটা পিএন বের করব। তো দেখেন এখানে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের এ জানা আছে, কোনো সমস্যা নাই, এফএস টা বের করতে হবে। এফএস টা আসলে মেইন প্রবলেম এখন, কারণ আমরা কিন্তু সি এর মান ধরে নিয়েছি এবং সি থেকে আমরা এ এর মান পেয়ে গিয়েছি, ফলে এইটা আমরা পেয়ে যাচ্ছি। জাস্ট এখন এফএস এর মানটা বের করতে হবে। এফএস মানে আমরা সবাই জানি যে স্ট্রেস অফ টেনশন স্টিল। আমরা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমরা এফএস এর মানটা কিভাবে বের করতে হয় দেখেন। আমরা সবাই জানি যে স্ট্রেস ইজ ইকুয়াল টু মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু স্ট্রেন, এটা আমরা সবাই জানি। মডুলাস অফ ইলাস্টিসিটি অঙ্কে দেওয়া থাকবে না, যদি দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নিব যে 29,000 কেএসআই, মানে সাধারণত স্টিলের জন্য এটাই হয় আর কি। 29,000 কেএসআই, কিলো পাউন্ড পার স্কয়ার ইঞ্চ ইনটু ইপসাইলন এস। তাহলে এফএস হচ্ছে এত, আমরা পাইলাম।
এখন তাহলে বের করতে হবে হচ্ছে ইপসাইলন এস। ইপসাইলন এসটা বের করতে পারলে আমরা এফএস বের করতে পারবো। ঠিক আছে, তো ইপসাইলন এস কিভাবে বের করতে হয়? সিমিলার ট্রায়াঙ্গেল থেকে। তো সিমিলার ট্রায়াঙ্গেল আসলে বারবার ড্র করার কোনো দরকার নাই, কারণ আমরা যখন ব্যালেন্সড কন্ডিশনের জন্য যখন আমরা কলামটাকে সমাধান করছিলাম, এই যে এইখানে ফার্স্ট স্টেপে একদম, তখনই কিন্তু আমরা আসলে মানে একটা স্ট্রেস এবং স্ট্রেন ডায়াগ্রাম কিন্তু আমরা ড্র করেছি, তাই না? তো এখানে আসলে ওই ডায়াগ্রাম থেকে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল আমরা লিখতে পারবো, এখানে বারবার ড্র করার দরকার নাই। জাস্ট আমি এখানে আমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আর কি ছোট্ট করে আরেকবার ডায়াগ্রামটা আমি এখানে দেখাইছি। তো তাহলে স্ট্রেন ডায়াগ্রাম থেকে যদি আমরা সিমিলার ট্রায়াঙ্গেল দেখি তাহলে কি হয় দেখেন, বের করতে হবে হচ্ছে ইপসাইলন এস, অর্থাৎ টেনশন স্টিল হচ্ছে এইগুলা, টেনশন স্টিলের স্ট্রেনটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই ছোট একটা ত্রিভুজ, এই ত্রিভুজ এবং উপরের বড় ত্রিভুজ একে অপরের সিমিলার, তাহলে সিমিলার হওয়া মানে কি তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। ঠিক আছে, তাহলে ঠিক আছে, ছোট ত্রিভুজের হরিজন্টাল বাহু ডিভাইডেড বাই মানে উপরের নিচের ত্রিভুজের হরিজন্টাল বাহু ডিভাইডেড বাই উপরের ত্রিভুজের হরিজন্টাল বাহু সমান সমান নিচের ত্রিভুজের ভার্টিক্যাল বাহু, অর্থাৎ এইটা ইজ ইকুয়াল টু উপরের ত্রিভুজের ভার্টিক্যাল বাহু মানে এইটা। তাহলে এইটা হচ্ছে ডি মাইনাস সি, এটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ ডি, আর এখান থেকে যদি সি বাদ দেই আমরা তাহলে পাবো হচ্ছে এইটা। ডি মাইনাস সি মানে হচ্ছে এই নিচের ত্রিভুজের যে ভার্টিক্যাল বাহু সেটা। ওকে, তাহলে দেখেন এখানে কোনো সমস্যা নেই, আমরা এখানে ডি এর মান জানি, সি এর মান আমরা অ্যাজিউম করে নিয়েছি, আমরা আবার ইপসাইলন সি এর মান আমাদের জানা আছে 0.003। তো প্রত্যেকটা মান আমরা বসাই দিলে আমরা এই মানটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন ডি এর মান কোথেকে পাবেন? ইফেক্টিভ ডেপথ, এই যে দেখেন কলামের হচ্ছে টোটাল ডেপথ কত দেওয়া আছে 22 ইঞ্চি, তাহলে সেখান থেকে যদি আমরা এই 2.5 ইঞ্চি বাদ দেই তাহলে 22 মাইনাস 2.5 কত হয়? 19.5 ইঞ্চি। অর্থাৎ কম্প্রেশন ফেজ থেকে টেনশন স্টিলের সেন্টার পর্যন্ত ডেপথই বলা হয় ইফেক্টিভ ডেপথ, এটা হচ্ছে 19.5 ইঞ্চি। ওকে, আচ্ছা এখন জাস্ট লাইক পরীক্ষায় কিন্তু আসলে যে কোনো কোশ্চেনই হতে পারে, যেমন আমি পরীক্ষায় টোটাল অঙ্কটাও দিতে পারি, আবার এমনও করতে পারি দেখা যাচ্ছে আমি বলে দিলাম যে ইনফরমেশন আমি সব দিয়ে দিচ্ছি যে কম্প্রেশন ফেইলার হয় কলামে, এবং এখানে হচ্ছে কলামের সাইজ হচ্ছে এত বাই এত, এবং নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ এত, তাহলে এখন বের করো যে টেনশন স্টিলের স্ট্রেস কত। তাহলে কম্প্রেশন ফেইলার মানে আমরা এইটার মান জানি 0.003, তারপর কলামের ডাইমেনশন যদি আমি দিয়ে দেই তাহলে সেখান থেকে আমরা ডি বের করতে পারবো, আবার সি এর মান যদি আমি বলেও দিতে পারি, আবার হয়তোবা আমি এমনও করতে পারি যে আপনাদেরকে অ্যাজিউম করে নেওয়া লাগতেছে। তো সবগুলো মান আসলে জানা থাকলে আমরা ইপসাইলন এস বের করতে পারবো, এবং তাকে 29,000 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব হচ্ছে স্ট্রেস, মানে টেনশন স্টিলের স্ট্রেস। তো কোশ্চেন আসলে যে কোনো জায়গা থেকে কোশ্চেন হতে পারে, সো প্রত্যেকটা স্টেপ আমাদেরকে আসলে খুব কেয়ারফুলি আয়ত্ত করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমরা বের করে ফেললাম ইপসাইলন এস মানে স্ট্রেন অফ টেনশন স্টিল, স্ট্রেন অফ টেনশন স্টিল মানে টেনশন স্টিলের বিকৃতি। তো এখন এটাকে আমরা 29,000 দিয়ে গুণ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে স্ট্রেস অফ টেনশন স্টিল, এবং এটা হচ্ছে 39 কেএসআই। একটা ব্যাপার খেয়াল করেন যে অঙ্কে কিন্তু দেওয়া ছিল যে ইল্ড স্ট্রেংথ কত, অঙ্কে ইল্ড স্ট্রেংথ দেওয়া ছিল হচ্ছে 60 কেএসআই। আবার আমরা এইটাও জানি যে যদি কোনো স্টিলের স্ট্রেস ইল্ড স্ট্রেস থেকে কম হয় তাহলে সেই স্টিলটা ফেল করে না, তাহলে ইল্ড স্ট্রেস দেওয়া আছে 60 কেএসআই, আর আমরা ক্যালকুলেশন করে আমরা পেলাম যে আমাদের যে টেনশন স্টিল তার তার স্ট্রেস হচ্ছে মাত্র 39 কেএসআই। তার মানে কি এটা কিন্তু 60 কেএসআই থেকে অনেক কম। তার মানে আমরা কিন্তু এখন বুঝতে পারতেছি প্র্যাকটিক্যালি যে না আসলে এখানে মানে কম্প্রেশন ফেইলার হইলে আসলে টেনশন স্টিল এখানে ফেল করে না। ঠিক আছে, আমরা যদি অন্যভাবে চিন্তা করি যে ইপসাইলন এস এর মান 0.00135, ঠিক আছে, আমরা প্রথম স্টেপে আমরা পেয়েছি ব্যালেন্সড কন্ডিশনের জন্য আমরা পেয়েছিলাম যে ইল্ড স্ট্রেন হচ্ছে 0.00207, সবার মনে আছে কিনা?
ইল্ড স্ট্রেন হচ্ছে ইপসাইলন ওয়াই 0.00207, সেটা থেকে কিন্তু দেখেন এটা কম। তার মানে আমরা এখান থেকেও বুঝতে পারি যে টেনশন স্টিল আসলে ফেল করে না। আমরা স্ট্রেন থেকেও বুঝতে পারি, আবার স্ট্রেস থেকেও বুঝতে পারি। স্যার এই ব্যাপারটা আবার একটু বললে ভালো হয় স্যার। কোনো একটা স্টিলের যদি স্ট্রেন যদি ইল্ড স্ট্রেন থেকে কম হয় তাহলে সেটা ফেল করে না। আবার যদি কোনো একটা স্টিলের স্ট্রেস ইল্ড স্ট্রেস থেকে কম হয় তাহলে সেটা ফেল করে না। তো আমরা স্ট্রেন থেকেও আমরা স্ট্রেনের মান থেকেও আমরা বুঝতে পারি যে সে ফেল করেছে কিনা, আবার স্ট্রেসের মান থেকেও আমরা আসলে বুঝতে পারি যে সে ফেল করেছে কি করে নাই। যেমন একদম প্রথম স্টেপে ব্যালেন্সড কন্ডিশনের জন্য যখন আমরা সমাধান করা শুরু করব, তখন প্রথম স্টেপে আমরা কিন্তু একটা ভ্যালু পাবো ইপসাইলন ওয়াই, অর্থাৎ ইল্ড স্ট্রেন। তো ওখানে ইল্ড স্ট্রেনের ভ্যালু আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে 0.00207। এই দেখেন, আমরা এই ভ্যালুটাই আমরা পাবো, ঠিক আছে? তাহলে স্টিলের ইল্ড স্ট্রেন হচ্ছে এত, 0.00207। তো এখন আমরা ক্যালকুলেশন থেকে দেখলাম যে আজকে মানে কম্প্রেশন ফেইলারের জন্য কলামের কোথায় গেল, হ্যাঁ হ্যাঁ কলামের স্ট্রেন হচ্ছে 0.00135। তাহলে এটা কিন্তু অবশ্যই ইল্ড স্ট্রেন থেকে কম আছে, তাই না? আমরা বুঝতেই পারছি ওখানে ছিল, এখানে 2, এখানে হচ্ছে 1, তার মানে এটা অবশ্যই কম আছে। যেহেতু ইল্ড স্ট্রেন থেকে এর স্ট্রেনটা কম, সেহেতু আমরা খুব সহজেই বুঝতে পারি যে টেনশন স্টিল ফেল করে না। এভাবে চিন্তা করতে পারি, আবার আমরা এভাবেও ভাবতে পারি যে ঠিক আছে, এর স্ট্রেস হচ্ছে মাত্র 39 কেএসআই, আর স্টিলের ইল্ড স্ট্রেস হচ্ছে 60 কেএসআই, তার মানে 60 থেকে অনেক কম। তার মানে টেনশন স্টিলের স্ট্রেস ইল্ড স্ট্রেস থেকে অনেক কম, তার মানে এটা ফেল করে না। এটাই বললাম, স্ট্রেন থেকে আমরা বুঝতে পারি, আবার স্ট্রেস থেকেও বুঝতে পারি। আচ্ছা বুঝছি স্যার। তো যেহেতু এখন এফএস এর মান বের করা হয়ে গেছে, তাহলে আমরা খুব সহজে ইকুয়েশন 1 থেকে আমরা পিএন এর মান বের করতে পারবো। এখন ইকুয়েশন 1 কেমন ছিল? ইকুয়েশন 1 ছিল হচ্ছে এইটা, এই যে দিস ওয়ান। আমরা এর মান জানি এবং এফএস এর মানটা আমরা বের করলাম। সেক্ষেত্রে আমরা এই দুইটা মান যদি এখানে বসাই দেই, আমরা খুব সহজে আমরা পিএন এর মান বের করতে পারবো। তো ইকুয়েশন 1 থেকে আমরা পিএন এর মানটা বের করলাম হচ্ছে 613.9 কিলো পাউন্ড, ঠিক আছে? এত কিলো পাউন্ড। তাহলে দেখেন যে 1 নাম্বার সমীকরণ থেকে 1 মানে ফ্রম ইকুয়েশন 1, তো 1 নাম্বার সমীকরণ থেকে আমরা পিএন এর মান পাইলাম হচ্ছে 613 কিলো পাউন্ড, ঠিক আছে? আর 2 নাম্বার সমীকরণ থেকে আমরা পিএন এর মান পেয়েছিলাম হচ্ছে 612 কিলো পাউন্ড। সো এটা আসলে খুবই মানে ক্লোজ আর কি, এর ডিফারেন্স হচ্ছে মাত্র 1 কিপস। সো যেখানে আসলে 600 কিলো পাউন্ডের আর কি ক্যালকুলেশন, সেখানে আমরা 1 কিপস, 2 কিপস বা 5 কিপস এগুলোকে আমরা নেগলেক্ট করতে পারি আর কি, বা ইগনোর করতে পারি, ঠিক আছে? কারণ এগুলো খুবই ছোট আর কি। যেমন 612 তুলনায় এক এক কিপস বা মানে 5 কিপস, ইভেন 10 কিপসও অনেক ছোট। সো এই ডিফারেন্সটা যদি মোটামুটি 10 কিপসের মধ্যে থাকে, যেমন এখানে 612 আর এখানে হচ্ছে 613, যদি এখানে 622ও আসতো, ডিফারেন্স 10-এর মধ্যে মোটামুটি থাকে আর কি, জাস্ট একটা রাফ একটা আইডিয়া, তাহলে আমরা মানে বলতে পারি বা আমরা ধরে নিব যে এই দুইটা মান হচ্ছে প্রায় সমান। PN1 is apparently equal to PN2, মানে এটা হচ্ছে approximately equal to, তার মানে প্রায় সমান, একদম মানে হুবহু সমান না হইলেও এটা হচ্ছে একদম কাছাকাছি, ঠিক আছে? তো স্যার হ্যাঁ, সি এর মানটা যদি স্যার 13.45 না দিলে যদি 13.5 ধরতাম, তাহলে কি ভেরিয়েশনটা অনেক বেশি আসতো? আচ্ছা, আপনার কোশ্চেনটা আমি আসলে মানে কথা শুনতে পাই না, আরেকবার বলেন। স্যার সি এর মানটা যেটা ভ্যালুটা স্যার আমরা 13.54 ধরছি, 45 ধরছি সি এর ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, এটা যে আমি 45 না ধরে 5 ধরতাম, মানে 13.5, তাহলে কি হতো? মানে ডিফারেন্সটা অনেক বেশি আসতো। না না, ডিফারেন্স বেশি আসতো না, তবে সেক্ষেত্রে ডিফারেন্স আসতো মোস্ট প্রবাবলি, আমি একবার ক্যালকুলেশন করেছিলাম, ওরকম 3 থেকে 4 কিপস এরকম একটা ডিফারেন্স আসে, খুবই সামান্য, ঠিক আছে? সমস্যা নাই।
সেটা তো স্যার গ্রহণযোগ্য যেহেতু খুব কম, হ্যাঁ তাহলে তো স্যার সেটাও গ্রহণযোগ্য 3-4 পিস। হ্যাঁ হ্যাঁ গ্রান্টেড, এটা কাছাকাছি আসলেই হবে আর কি। ইভেন যদি এমন হয় যে সময়ের অভাবের কারণে এটা জাস্ট একবারই কেউ ট্রায়াল দিতে পারছে, সে দুইবারের ট্রায়াল দিতে পারে নাই, তো তাও হবে আসলে। আমি জাস্ট দেখবো যে সে ট্রায়াল দিতে পারে কিনা, ঠিক আছে। তবে দেখবেন মানে সবচেয়ে ভালো হয় যদি একটু কাছাকাছি আসে আর কি, এটা 10 টিপসের মধ্যে থাকলে ভালো, ঠিক আছে। জি স্যার। তো এখন দেখেন যদি এটা অনেক বেশি আসতো বা অনেক কম আসতো, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করতাম, আমরা ধরতাম যে ঠিক আছে আমরা সি এর মানটা একটু বাড়াই বা একটু কমাই ধরি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা আর একটু বাড়াই নিতাম, তাই না? বাড়াই নিয়ে দেখেন এ এর মান বের করতাম, আবারও হচ্ছে PN2 বের করতাম, এরপরে হচ্ছে FS এর মানটা ক্যালকুলেশন করতাম, ক্যালকুলেশন করার পর আমরা হচ্ছে PN1টা আবার বের করতাম। দেখেন কাজ কিন্তু বেশি না, ঠিক আছে। ট্রায়াল দেওয়াটা যে আসলে খুবই ডিফিকাল্ট তা কিন্তু না। জাস্ট এই যে এখান থেকে এতটুকু, এই যে এখান থেকে ট্রায়াল দেওয়া শুরু হয়, জাস্ট এখানে একটা লাইন এতটুকু, আর হচ্ছে FS টা বের করতে হবে। FS বের করার পর আর কোনো কাজ নাই, জাস্ট ইকুয়েশন নাম্বার 1-এ বসালে আমরা বুঝতে পারবো যে মান কত আসে, ঠিক আছে। তো কম্প্রেশন ফেইলারের ক্ষেত্রে আমরা সরাসরি তো আর মান বের করতে পারি না, আমরা সেই কারণে আমরা ট্রায়াল এন্ড এরর, ঠিক আছে, বা ট্রায়াল এন্ড এরর মেথডে আমরা আর কি মানটা বের করি। এভাবে মানটা আমরা আর কি প্রথমে মিলাবো, তারপরে বের করবো। তো যাই হোক, তো এখানে যেহেতু দুইটা একদম মানে সমান বা একদম প্রায় সমান, সেহেতু আমরা ধরে নিচ্ছি যে এটাই হচ্ছে অ্যান্সার বা এটাই ঠিক আছে, মিলে গেছে আর কি, ধরে নিচ্ছি আমরা। তো তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের সি এর মান যেটা আমরা ধরেছিলাম সেটা একদমই ঠিক ছিল, কোনো সমস্যা নাই। এবং এর মানও হচ্ছে 11.43 ইঞ্চি। এবং পিএন এর মান এই দুটার মধ্যে যে কোনো একটা ধরলে আসলে হবে। 613.9, 612.9, দুইটা মান এখান থেকে যে কোনো একটা নিলেই হবে, কারণ দুইটাকে আমরা আসলে সমান ধরতেছি। এটা কোনো মানে ম্যাটার করে না আর কি, যে কোনো একটা নিলেই হয়। তো এখানে আমরা নিলাম হচ্ছে 612.9, এটা নিলেও হবে, সমস্যা নাই। তাহলে দেখেন এখানে একটা অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে। এটা হচ্ছে নমিনাল কম্প্রেসিভ স্ট্রেংথ। নমিনাল কম্প্রেসিভ স্ট্রেংথ পিএন কিন্তু আমরা বের করে ফেলেছি অলরেডি। তো ঠিক আছে, নমিনাল কম্প্রেসিভ স্ট্রেংথ বের হয়ে গেলে তাকে যদি ইসেন্ট্রিসিটি দিয়ে আমরা শুধু গুণ দিয়ে দেই, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি এমএন। আমাদের যে অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কে বলা আছে যে অরিজিনাল ইসেন্ট্রিসিটি হচ্ছে লোডের জন্য মানে লোডের ইসেন্ট্রিসিটি হচ্ছে 10 ইঞ্চি। তার মানে লোড হচ্ছে সেন্ট্রয়েড থেকে 10 ইঞ্চি আর কি দূরে আছে, ঠিক আছে, সে উপরে থাক বা নিচে থাক। তো ইসেন্ট্রিসিটি হচ্ছে 10 ইঞ্চি, তাহলে সেই 10 দ্বারা এখন আমরা গুণ করে দিব। তো যেহেতু আমরা সাধারণত মোমেন্টকে আমরা সাধারণত কিপস ইনটু ফিট এই ইউনিটে আমরা লিখতে আর কি প্রেফার করি, তো সেহেতু আমরা 10 ইঞ্চিকে আমরা 12 দিয়ে ভাগ করে আমরা ফিটে নিয়ে আসছি আর কি, ঠিক আছে। অর্থাৎ মোমেন্ট সমান ফোর্স ইনটু ইসেন্ট্রিসিটি, এবং ফোর্স হচ্ছে এইটা পিএন, আর ইসেন্ট্রিসিটি হচ্ছে এত ফিট। তাহলে কিপস ইনটু ফিট, এটা গুণ দিলে আমরা পেয়ে যাচ্ছি 510.8 কিপস ফিট। তো নমিনাল লোড এবং মোমেন্ট ক্যাপাসিটি আমরা বের করে ফেলেছি। তো এখন যেটা দেখতে হবে, নেক্সট স্টেপ হবে হচ্ছে যে আমাদেরকে চেক করতে হবে যে কম্প্রেশন স্টিল কি আসলেই ফেল করেছিল নাকি এটা ফেল করেছিল না। কারণ আমরা আমাদের আন্দাজের উপরে আমরা অঙ্কের শুরুতেই কিন্তু আমরা ধরে নিয়েছিলাম এই যে লেটস অ্যাজিউম কম্প্রেশন স্টিল ইল্ডস। তো যদি আসলে কম্প্রেশন স্টিল ইল্ড না করে, সেক্ষেত্রে কিন্তু আসলে মানে টোটাল অঙ্কটাকে আবার পুনরাবৃত্তি করতে হয় আর কি, মানে এটা হচ্ছে নিয়ম। পরীক্ষায় করতে হবে তা বলছি না, পরীক্ষা আসলে এত কিছু করা সম্ভব না, মানে বারবার ট্রায়াল দেওয়াটা আসলে সম্ভব না। তো যেহেতু আমরা ধরে নিয়েছি কম্প্রেশন স্টিল ফেল করে, তো এইটাকে এখন আমাদেরকে ভ্যালিডেট করতে হবে, মানে প্রমাণ করতে হবে যে এটা আসলে ঠিক আছে কিনা, ঠিক আছে, দেখতে হবে। তো ঠিক আছে, চলেন আমরা চেক করে নিই যে এটা আসলে ফেল করে নাকি ফেল করে না। তো চেক ইফ কম্প্রেশন স্টিল ইল্ডস, এটা ইল্ড করে কিনা আমরা চেক করব। তাহলে ঠিক আছে, সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমরা এটা আগের দিনও ব্যাখ্যা করেছিলাম
তারপরেও আমি জাস্ট একবার বলে দিচ্ছি সবার বোঝার সুবিধার্থে যে সিমিলার ট্রায়াঙ্গেল থেকে আমরা প্রথমে বের করবো হচ্ছে ইপসাইলন এস প্রাইম। এই ইপসাইলন এস প্রাইমের মান থেকে আমরা খুব সহজে বুঝতে পারবো যে ফেল করে কিনা। তো ঠিক আছে, তাহলে ইপসাইলন এস প্রাইম বের করতে হবে। যেহেতু কম্প্রেশন স্টিল নিয়ে কাজ করতেছি, তাহলে এখানে স্ট্রেন বের করতে হবে কিসের? অবশ্যই কম্প্রেশন স্টিলের, তাই না? এখানে তো আর আমরা টেনশন স্টিলের স্ট্রেন তো আর বের করবো না, আমরা এখানে বের করবো কম্প্রেশন স্টিলের স্ট্রেন। তো যদি আমরা এই ত্রিভুজটা আবারও দেখি, যে এই যে দেখেন ছোট একটা ত্রিভুজ আছে এখানে, এই যে এইটা, অর্থাৎ এইটা হচ্ছে কম্প্রেশন স্টিল আমরা ধরে নিচ্ছি। তাহলে এই কম্প্রেশন স্টিল বরাবর এইটুকু হচ্ছে ইপসাইলন এস প্রাইম, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে একটা ছোট ত্রিভুজ এইটা, আর একটা ত্রিভুজ হচ্ছে বড়টা, টোটালটা, ঠিক আছে? এই দুটো ত্রিভুজ একে অপরের সদৃশ বা সিমিলার। তাহলে দেখেন ছোট ত্রিভুজের হচ্ছে হরিজন্টাল বাহু অর্থাৎ ইপসাইলন এস প্রাইম ডিভাইডেড বাই এই বড় ত্রিভুজের হরিজন্টাল বাহু ইপসাইলন সি সমান সমান ছোট ত্রিভুজ যেহেতু আগে লিখছিলাম, তাহলে এখনো ছোট ত্রিভুজটা আগে লিখতে হবে, অর্থাৎ ইজ ইকুয়াল টু ছোট ত্রিভুজের যে ভার্টিক্যাল বাহু, অর্থাৎ ভার্টিক্যাল বাহু কত হবে? দেখেন সি থেকে যদি আমরা 2.5 বাদ দিই সেটা, অর্থাৎ এটা হচ্ছে সি, এখান থেকে এতটুকু হচ্ছে সি, আর এখান থেকে এইটা হচ্ছে 2.5। তাহলে সি থেকে যদি আমরা 2.5 বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে এতটুকু ডিসটেন্স, এই যে এখান থেকে এতটুকু। তো তাহলে ইপসাইলন এস প্রাইম ডিভাইডেড বাই ইপসাইলন সি সমান সমান সি মাইনাস 2.5 ডিভাইডেড বাই বড় ত্রিভুজের যে ভার্টিক্যাল বাহু অর্থাৎ সি, ঠিক আছে? তো এই জিনিসটাই আমরা জাস্ট এখানে লিখেছি যে এই যে ছোট ত্রিভুজ এবং বড় ত্রিভুজের আর কি মানে অনুরূপ বাহুগুলোর অনুপাত আমরা এখানে সমান দেখাইছি। আমি যা বললাম সেটাই লেখা আছে এখানে। তো ইপসাইলন সি এর মান জানা আছে, কোনো সমস্যা নাই, আমরা এদিকে দিয়ে দিলাম। আবার সি এর মান আমরা অ্যাজিউম করেছিলাম এবং সেইটা আসলে আমাদের পরবর্তীতে ঠিক হয়েছিল, সেটা হচ্ছে 13.45 ইঞ্চি। তো ঠিক আছে, তাহলে সি এর মান আমরা বসাই দিলাম। তাহলে ইপসাইলন এস প্রাইম এর মান পাচ্ছি এত। এখন একটু খেয়াল করলে আমরা বুঝতে পারতেছি যে এই মানটা আসলে ইল্ড স্ট্রেন্থ থেকে আসলে বেশি, এই যে এটা এর থেকে বেশি। তাহলে যেহেতু কম্প্রেশন স্টিলের স্ট্রেন ইল্ড স্ট্রেন্থ থেকে বেশি, তাহলে আমরা বলবো অবশ্যই যে কম্প্রেশন স্টিল ইল্ড করে বা ফেল করে, ঠিক আছে? তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ফাই বের করা, ফাই। কারণ দেখেন পিএন, এখানে পিএম বের করা হয়ে গেছে এবং এমএন এটাও বের করা হয়ে গেছে আর কি। তো পিএন কে ফাই দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে পিইউ মানে আলটিমেট কম্প্রেসিভ স্ট্রেংথ, আর এমএন কে ফাই দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে আলটিমেট মোমেন্ট ক্যাপাসিটি। তো এখন আমাদেরকে ফাই এর মানটা বের করতে হবে, ঠিক আছে? এই যে ফাই এর মান বের করতে হবে। তো একটা গ্রাফ থেকে, এই গ্রাফটা আমি গত ক্লাসে এক্সপ্লেন করেছিলাম, যে আমি জানি না সবার মনে আছে কিনা, যে যদি ইপসাইলন টি এর মান 0.002 থেকে কম বা 0.002 এর সমান হয়, সেক্ষেত্রে ফাই এর মান হচ্ছে 0.65। জি স্যার। সেটাকে দেখানোর দরকার আছে না স্যার। এটা আমরা অনেকবারই দেখেছিলাম, তাই না? তো ঠিক আছে, তাহলে এখানে কিন্তু দেখেন টেনশন স্টিল, এই যে টেনশন স্টিলের স্ট্রেন আমরা একটু আগে বের করে আসছি, আমাদের অঙ্কের প্রয়োজনে আর কি বের করে লেগেছিল। তো ইপসাইলন এসটাই হচ্ছে মেইনলি ইপসাইলন টি। এখানে ইপসাইলন টি এর মান দেখেন 0.002 থেকে কিন্তু অনেক কম আর কি, কম আছে। তো 0.002 বা তার থেকে কম হলেই আমরা জানি যে ফাই এর মান কত হয়, 0.65। তো এই যে ফর ইপসাইলন এস ইজ ইকুয়াল টু ইপসাইলন টি ইজ ইকুয়াল টু এত, ফাই এর মান হচ্ছে 0.65, অর্থাৎ এত এর জন্য ফাই হচ্ছে এত। তো
ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। তাহলে এখন এই যে PU সমান ফাই PN, এখানে ফাই এর মান বসাই দিলাম এবং PN এর মান তো আমরা বের করে আসছি। তো মানগুলো বসাই দিলে আমরা এখানে পেয়ে যাচ্ছি আলটিমেট কম্প্রেসিভ স্ট্রেংথ। ঠিক আছে, এখানে ফাই এর মান এবং নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি আমরা একটু আগে বের করলাম। তো এই দুইটা মান বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি আলটিমেট মোমেন্ট ক্যাপাসিটি, অথবা আমরা বলতে পারি ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি। ওকে, তো এই চারটা জিনিস বের করতে বলা হয়েছিল। আচ্ছা, এখন এখানে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। স্যার একটা জায়গায় কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলি আমরা। স্যার যে কম্প্রেশনের সি এর ভ্যালুটা স্যার 2 ইঞ্চি এর বেশি ধরা যাবে, 2 ইঞ্চি স্যার ধরলেন। রাইট। জি স্যার, এটার কারণটা কি স্যার? আচ্ছা, মানে 2 ইঞ্চির এই দেখেন, এই সংখ্যাটার কিন্তু আসলে কোনো ভিত্তি নাই। ঠিক আছে, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে আমি হয়তোবা এই প্রবলেমটা হাতে কলমে বেশ কয়েকবার করেছি, সেই জায়গা থেকে আমি বললাম যে মোটামুটি একটা রাফ একটা অ্যাজাম্পশন, একদমই রাফ অ্যাজাম্পশন। তার মানে এটা একটা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু মাত্র, যে মোটামুটি 2 বা 2.5 বা 1.5, মানে 2 ইঞ্চির আশেপাশে আমরা যদি ধরি, তাহলে এটা মানে ট্রায়াল দিলে এটা একটু কাছাকাছি আসে। আমি এটাই বলতে চাচ্ছি। এখানে 2 ইঞ্চির কিন্তু কোনো ব্যাখ্যা নাই, কিন্তু আমি বারবার বলতেছি। ঠিক আছে, এখানে কেউ 3 ইঞ্চি বেশিও ধরতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা এইখানে ডিফারেন্সটা হয়তো একটু বেশি হবে। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে একটা কোশ্চেন করতে পারেন আপনারা যে এই কম্প্রেশন ফেইলারের ক্ষেত্রে সি এর মান কেন সিবি থেকে বেশি হয়। এই কোশ্চেনটা এখানে আসতে পারে, কারণ ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম ব্যাখ্যা করার সময় মনে আছে কিনা যে আমি কিন্তু দেখাইছিলাম যে ওখানে কম্প্রেশন ফেইলারের জন্য সি এর মানটা সিবি থেকে বেশি ধরতে হয়, আর টেনশন ফেইলারের জন্য সি এর মান সিবি থেকে কম ধরতে হয়, তাই না? টেনশন ফেইলারের জন্য সি ইজ লেস দ্যান সিবি। তো এইটার কারণ আসলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, and this will be a very good question. তো একটু দেখাই যে আমরা সবাই জানি যে মোরলেস একটা কলামের স্ট্রেন ডায়াগ্রাম হচ্ছে দেখতে অনেকটা এরকম, তাই না? যদি এইটা ব্যালেন্সড কন্ডিশনের জন্য হয় তাহলে ঠিক আছে, এখানে এইটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, এইখানে আছে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, এনে নিউট্রাল আর এতে হচ্ছে অ্যাক্সিস, এইখানে আছে নিউট্রাল অ্যাক্সিস। তাহলে নিউট্রাল অ্যাক্সিস থেকে এই অর্থাৎ আউটার ফাইবার থেকে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ হচ্ছে সি, এখান থেকে এটা হচ্ছে সি। তো সাপোজ ব্যালেন্সড কন্ডিশনের জন্য এই মানটাকে আমরা বলতেছি হচ্ছে সিবি, দ্যাটস ইট। তো এখন একটু আমরা চিন্তা করি যে এই যে অংশটা, এই যে উপরে যে সমকোণী ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই সমকোণী ত্রিভুজ মেইনলি কি নির্দেশ করে? এটা নির্দেশ করে হচ্ছে আর কি কম্প্রেশনের কারণে, কম্প্রেশনকে যদি আমরা সি দ্বারা প্রকাশ করি, কম্প্রেশনের কারণে কনক্রিটের যে বিকৃতি সেইটাকে কিন্তু নির্দেশ করে হচ্ছে এই ভ্যালুগুলা, তাই না? এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, মানে এই ত্রিভুজের এই ত্রিভুজটা তত বড় হবে যত কম্প্রেশন বড় হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখন কম্প্রেশন ফেইলারের জন্য যদি আমরা চিন্তা করি, কম্প্রেশন ফেইলার মানে আমরা কি জানি, সবসময় কনক্রিটটা ফেল করবে, কারণ কম্প্রেশন নেই তো কনক্রিট, তাহলে কম্প্রেশন ফেইলার মানে ফেইলার আসলে কার হবে? কনক্রিটের ফেইলার হবে। তো তার মানে আমরা খুব সহজে বুঝতে পারি যে ব্যালেন্সড কন্ডিশনের জন্য যতটুকু আসলে কম্প্রেশন কাজ করে তার থেকে অনেক বেশি কম্প্রেশন আসলে কাজ করবে যদি কম্প্রেশন ফেইলার হয়। ঠিক আছে, অর্থাৎ ব্যালেন্সড কন্ডিশনের জন্য যদি হাইয়েস্ট যদিও আসলে এইটা সেমই হয়, তারপরেও আসলে যদিও এই ভ্যালু এইটা আসলে সেম হয়, এখানেও এটাও 0.003 আর এখানেও 0.003 আমরা একটু আগে দেখলাম, কিন্তু আলটিমেটলি এই কম্প্রেশন ফেইলারের জন্য এই ত্রিভুজটার সাইজ একটু বড় হয় আর কি, ব্যাপারটা অনেকটা এরকম হয় আর কি। ঠিক আছে, তাহলে যদি এইটা সিবি হয় তাহলে কম্প্রেশন ফেইলারের জন্য তাহলে সি এর মানটা কি সিবি থেকে বড় না ছোট মনে হচ্ছে বলেন তো?
এটা হচ্ছে সি এর মান, এখান থেকে এতটুকু। এটা কি বড় না ছোট? বড় স্যার। অবশ্যই বড়, ঠিক আছে। কারণ কম্প্রেশন ফেলিয়ারের জন্য এই যে মানে নিউট্রাল অ্যাক্সিসটা একটু নিচে অবস্থিত হবে আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম, এছাড়া আর কিছু না। নিউট্রাল অ্যাক্সিসটা একটু নিচে অবস্থিত হবে, তার মানে এখানে একটা ক্রস সেকশনের মাত্র এতটুকু অংশের মধ্যে কম্প্রেশন কাজ করছিল, মাত্র এতটুকু অংশের মধ্যে কম্প্রেশন কাজ করছিল। আর কম্প্রেশন ফেলিয়ার যখন হয় তখন হচ্ছে একটা ক্রস সেকশনের ম্যাক্সিমাম অংশের মধ্যে কিন্তু কম্প্রেশন কাজ করবে। কারণ আমরা বলতেছি হচ্ছে কম্প্রেশন ফেলিয়ার, ফলে এখানে অবশ্যই ব্যালেন্সড কন্ডিশন থেকে কম্প্রেশন অনেক বেশি বেশি আসবে। তার মানে এই ত্রিভুজটা অনেক বড় হবে, তার মানে কি ক্রস সেকশনের ম্যাক্সিমাম অংশ জুড়েই থাকবে কম্প্রেশন, এবং সেই কারণেই কিন্তু এখানে সি এর মান সিবি থেকে বড় হয়। ঠিক একইভাবে টেনশন ফেলিয়ারের জন্য এই ত্রিভুজটা অনেক ছোট হয় আর কি, এর থেকেও ছোট হয়, অর্থাৎ অনেকটা এরকম হয় আর কি। টেনশন ফেলিয়ারের জন্য কম্প্রেশন থেকে অনেক কম স্বাভাবিকভাবেই, তো সে কারণে টেনশন ফেলিয়ারের জন্য সি এর মানটা সিবি থেকে কম হয়, ছোট হয়। আর কম্প্রেশন ফেলিয়ারের জন্য সি এর মান সিবি থেকে বড় হয়। আমি আশা করি এখন মোটামুটি সবাই হয়তো বুঝতে পেরেছেন। সবাই কি ক্লিয়ার? জি স্যার। সেই জন্যই আর কি কোশ্চেন করতে হবে, কারণ একটা কোশ্চেন থেকে আসলে অনেক ইনফরমেশন আসলে বের হয়ে আসে, ঠিক আছে। আমি হয়তোবা একটা প্রবলেম যখন আমি লাইন বাই লাইন বোঝাচ্ছি, হয়তোবা সবকিছু আমার হয়তো মাথায় থাকে না, এমনও হতে পারে যে আমি এখান থেকে কোনো একটা জিনিস হলে মিস করে গেছি, আমার ব্যাখ্যা করতে আসলে মনে নাই। তো আসলে আমরা যখন সবাই কোশ্চেন করব তখন সেই জিনিসগুলো আর কি আমাদের সামনে আসবে এবং আমরা ব্যাখ্যা করতে পারবো, জানতে পারবো। সেখানে আর কারো কোনো কোশ্চেন আছে? এই টোটাল প্রবলেমে আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? না স্যার। তো এটা হচ্ছে ডিজাইন অফ কলাম ইউজিং চার্টস, এটা হচ্ছে আমাদের নিউ টপিকস, ডিজাইন অফ কলাম ইউজিং চার্টস। তার মানে চার্ট ব্যবহার করে কলাম ডিজাইন, ঠিক আছে। এখন এই চার্ট আমরা কোথায় পাবো? এই চার্টগুলো নিলসনের 15th এডিশনের বইতে, এই যে পেজ নাম্বার 764 এখানে দেওয়া আছে। চার্টে আমি পরে যাচ্ছি, ওটা আমি যখন দরকার হবে তখন দেখাবো আর কি। তো প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখবো কিভাবে আসলে আমরা আর কি চার্ট ব্যবহার করে আমরা কলাম ডিজাইন করতে পারি। তো এখানে বলা হচ্ছে যে ডিটারমিন দ্য নেসেসারি রেইনফোর্সমেন্ট ফর এ শর্ট টাইট কলাম, অর্থাৎ একটা শর্ট টাইট কলামের জন্য যে দরকারি যে রেইনফোর্সমেন্ট সেটা বের করো। রেইনফোর্সমেন্টের পরিমাণটা এখানে বের করতে হবে। To support a factored load of eto pips and a factored moment of eto pips into feet. তার মানে এখানে কিন্তু ডিজাইন লোড এবং ডিজাইন মোমেন্ট দেওয়া আছে, বা আলটিমেট লোড এবং আলটিমেট মোমেন্ট এখানে দেওয়া আছে। ফ্যাক্টর মানে হচ্ছে আলটিমেট। ম্যাটেরিয়াল প্রপার্টিজ দেওয়া আছে, এফসি প্রাইম, এফ ওয়াই সব দেওয়া আছে, কোনো সমস্যা নেই। আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা ফিগার দেওয়া আছে। এখন ফিগারে দেখেন 14 ইঞ্চি বাই 20 ইঞ্চি, অর্থাৎ কলামের ডাইমেনশন অলরেডি ফিক্সড করা মানে করে দেওয়া আছে। আমাদেরকে বের করতে হবে যেটা, সেটা হচ্ছে স্টিলের পরিমাণ। এখানে স্টিলের মানে এখানে স্টিলটা হয়তো ড্র করে দেওয়া আছে, মানে দেখাই দেওয়া আছে যে স্টিলটা আসলে কোন বরাবর বা কোথায় কোথায় স্টিল বসবে, বাট এখানে কিন্তু স্টিলের নাম্বারও উল্লেখ করা নাই, বা এখানে স্টিলটা আসলে মানে কত নাম্বার বার হবে, স্টিলের এরিয়া কত হবে, এখানে কিন্তু কিছুই বলা নাই। এখানে শুধুমাত্র দেখানো আছে যে স্টিলটা কোথায় কোথায় আর কি বসানো যাবে। সাপোজ আমরা একটা কলাম ডিজাইন করছি এবং সেখানে আমরা চাচ্ছি যে আমরা শুধুমাত্র এই দুইটা সাইড বরাবর আমরা স্টিল প্লেসমেন্ট করব, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখি যে আমরা কিভাবে চার্ট ব্যবহার করে আমরা স্টিলের পরিমাণটা বের করতে পারি। আচ্ছা, একটা কথা আমি বলে রাখি যে
যদিও এখানে বলা হচ্ছে যে চার্ট ব্যবহার করে কলাম ডিজাইন, বাট আমরা টোটাল ডিজাইনটা আসলে করতে পারবো না, আমাদেরকে আগে ডাইমেনশনটা বের করতে হবে। আমাদের যে অ্যাজ ইউজুয়াল যে ডিজাইনের যে ফর্মুলা বা যে মানে প্রসিডিওর ছিল সেখান থেকে আগে কলামের ডাইমেনশনটা আগে বের করতে হবে আর কি, ঠিক আছে। এবং এরপর আমরা চার্টের মাধ্যমে শুধুমাত্র স্টিল বের করতে পারবো। এখানে আমি বলে রাখি যে 3টা স্টিল মানে 3 3 6টা, এর মানে কিন্তু এই না যে এখানে 6টা স্টিল দেওয়া লাগবে। এখানে দেখানো আছে যে স্টিলটা কোথায় বসবে, এখানে 2টা হতে পারে, আবার এখানে 4টাও হতে পারে, ঠিক আছে। দ্যাটস নট এ প্রবলেম। ওকে, তো প্রথমেই সলিউশনের শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইসেন্ট্রিসিটি বের করব। অর্থাৎ কলামের লোড দেওয়া আছে এবং মোমেন্ট দেওয়া আছে, আমরা এখন বের করবো হচ্ছে কলামের ইসেন্ট্রিসিটি কত সেটা। তাহলে ইসেন্ট্রিসিটি অফ লোড মানে লোডের ইসেন্ট্রিসিটি। আমরা সবাই জানি যে মোমেন্ট সমান ফোর্স ইনটু ইসেন্ট্রিসিটি, আমরা বারবার দেখেছি। সো ইসেন্ট্রিসিটি সমান আমরা কি লিখতে পারি, মোমেন্ট বাই ফোর্স। তো মোমেন্টের মানটা বসাই দিলাম, ফোর্সের মানটা বসাই দিলাম। এখন ইসেন্ট্রিসিটি আমরা সাধারণত আর কি সবসময় আমরা ইঞ্চিতে বের করতে প্রেফার করি আর কি, নট ফিটে, ইঞ্চিতে আমরা বের করতে চাই। সে কারণে এখানে মোমেন্টের মান দেওয়া আছে কিপস ইনটু ফিটে, এটাকে আমরা নিয়ে যাচ্ছি হচ্ছে কিপস ইনটু ইঞ্চিতে, ঠিক আছে। 12 দিয়ে গুণ করে আমরা নিয়ে গেলাম কিপস ইনটু ইঞ্চি। তো এটাকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি হচ্ছে 8 ইঞ্চি। ইসেন্ট্রিসিটি হচ্ছে 8 ইঞ্চি, এটা আমরা পাইলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইট অফ সেকশন এইচ হচ্ছে 20 ইঞ্চি, এটা অঙ্কে দেওয়াই আছে, এই যে 20 ইঞ্চি। এখন একটা নতুন একটা প্যারামিটার আসবে, এই প্যারামিটারটা হচ্ছে গামা। এবং গামা কি জিনিস সেটা আমরা দেখবো হচ্ছে চার্ট থেকে। 15th এডিশনের বইতে পেজ নাম্বার 764, এখান থেকে চার্ট শুরু হইলো। বেসিক্যালি চার্ট আসলে আরো অনেকগুলো আছে, তো এটা হচ্ছে একদম বইয়ের লাস্টে আর কি, হ্যাঁ একদম লাস্টের কয়েকটা পেজ। তো এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যদি একটা কলামের 4টা সাইডে আসলে রিইনফোর্সমেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে এই চার্ট। চার্ট বলতে এটা অ্যাকচুয়ালি গ্রাফ, দিস ইজ এ গ্রাফ। এন্ড যদি একটু খেয়াল করি আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম। তো ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম সম্পর্কে একটা ডিটেলস আইডিয়া আমাদের সবারই আছে। যাই হোক, তো এইটা হচ্ছে চার্ট। তো দেখেন এখানে এই ক্যাপশন গুলো খেয়াল করতে হবে, ফিগারের যে ক্যাপশন। যেমন এই গ্রাফে ক্যাপশন হচ্ছে যে কলাম স্ট্রেংথ ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম। অর্থাৎ ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামের আরেকটা নাম হচ্ছে স্ট্রেংথ ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম ফর রেক্ট্যাঙ্গুলার সেকশন উইথ বারস অন 4 ফেসেস। ফেস মানে আর কি প্রান্ত, 4টা প্রান্তে যদি বার থাকে তাহলে ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামটা হবে হচ্ছে অনেকটা এরকম। এবং এক্ষেত্রে গামা এর মান হচ্ছে 0.6। অর্থাৎ গামা এর মান 0.6 এর জন্য হচ্ছে আমরা এই গ্রাফটা ব্যবহার করব। এখন হয়তোবা এরপরে যদি আমি অন্য একটা গ্রাফ দেখাই যে এটা একটা গ্রাফ দেখে হয়তোবা আমাদের সবার কাছে মনে হচ্ছে একই রকম, বাট দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স। এই গ্রাফের মধ্যে যে ভ্যালুগুলো আছে, এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে, তারপর এই গ্রাফের যে প্রত্যেকটা লাইন যে ঘর দিয়ে অতিক্রম করেছে, এখানে ডিফারেন্স আছে, যথেষ্ট পার্থক্য আছে আর কি। তো গামা এর মান যখন 0.6 তখন আমরা ব্যবহার করব এই গ্রাফটা। যদি আমরা একটু নিচের দিকে আসি, পরবর্তী পৃষ্ঠায় আসি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানেও সেম, চারদিকে যদি বার থাকে এবং গামা এর মান যদি 0.7 হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে এই গ্রাফটা। ওকে, এর পরের পেজে গামা এর মান 0.8 এর জন্য এই গ্রাফ। তারপরের পেজ গামা এর মান 0.9 এর জন্য হচ্ছে এই গ্রাফ। তারপরের পেজ এই যে এইটা হচ্ছে আমাদের অঙ্ক। দেখেন এখানে খুব কেয়ারফুলি খেয়াল করি আমরা যে এখানে কিন্তু বার আছে মাত্র 2 দিকে। এইটা হচ্ছে আমাদের আর কি মানে প্রিভিউ।
অর্থাৎ কলামটা যদি এরকম হয় তাহলে আমরা এই চার্ট বা এই গ্রাফটা ব্যবহার করতে পারি। তো আমাদের অঙ্কটা কিন্তু অনেকটা এরকম, আমাদেরও কিন্তু মানে একটা কলামের ক্রস সেকশনের মাত্র দুইটা সাইডে আমাদের রেইনফোর্সমেন্ট ছিল। তো আমাদের ক্ষেত্রে অবশ্যই এই গ্রাফগুলো আর কি প্রযোজ্য হবে আর কি, ঠিক আছে। এখন এইখানে ক্যাপশন দেখলে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে কিসের জন্য, গামা এর মান 0.6 এর জন্য এই গ্রাফ। তো সবার আগে আসেন আমরা জানি যে হোয়াট ইজ গামা। এখানে গামা আসলে গামার নতুন কোনো পরিচয় নাই, জাস্ট গামার পরিচয় হচ্ছে একটাই যে যে দুইটা সাইড বরাবর আর কি রেইনফোর্সমেন্টটা আছে, সেই দুইটা সাইডের বা রেইনফোর্সমেন্টের যে দুইটা লেয়ার, সেই দুইটা লেয়ারের যে সেন্টার টু সেন্টার স্পেসিং বা ডিস্টেন্স, সেটাকে হচ্ছে এখানে বলা হচ্ছে গামা ইনটু এইচ। এটাই হচ্ছে গামা এর ডেফিনিশন আপাতত, যে রেইনফোর্সমেন্টের যে দুইটা লেয়ার, এই দুইটা লেয়ারের যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, সেটা হচ্ছে গামা ইনটু এইচ। তাহলে আমরা এখন একটু দেখি যে আমরা যে প্রবলেমটা সমাধান করছি সেই প্রবলেমে আসলে কি অবস্থা। দেখেন এইখানেও রেইনফোর্সমেন্ট আছে দুইটা লেয়ারে মাত্র, এবং এই দুইটা লেয়ারের মধ্যে সেন্টার টু সেন্টার স্পেসিং কত হবে। যদি আমরা 20 থেকে এই 2.5 2.5 মানে 5 বাদ দেই, তাহলে এখান থেকে এই ডিসটেন্সটা কত হবে, এটা হচ্ছে 15 ইঞ্চি হবে, তাই না? 15 ইঞ্চি। তার মানে আমরা বলতে পারি যে গামা এইচ হচ্ছে 15 ইঞ্চি, আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে গামা এর মান আমরা কিভাবে বের করব? এটা খুব সিম্পল। গামা সমান গামা এইচ ডিভাইডেড বাই এইচ। জাস্ট গামা এইচ কে যদি এইচ দ্বারা ভাগ করি তাহলে এটা কাটাকাটি হয়ে যায়, থাকে হচ্ছে গামা। তো গামা এইচ হচ্ছে 15 ইঞ্চি আর গামা এইচ হচ্ছে কত, 20 ইঞ্চি। তাহলে এই দুটাকে ভাগ দিলে আমরা পেয়ে যাচ্ছি 0.75। এখানে উল্লেখ্য যে গামা এর কিন্তু কোনো একক বা কোনো ইউনিট নাই। ওকে, তো তাহলে আমাদের অঙ্কের ক্ষেত্রে গামা হচ্ছে 0.75। এখন আমরা গ্রাফটা আবার দেখি। স্যার 15 ইঞ্চিতে স্যার আরেকবার বলবেন 15 ইঞ্চি কিভাবে হলো? আচ্ছা, তো এখন আমরা আবার গ্রাফ দেখি। তো দেখেন গ্রাফের ওয়াই অ্যাক্সিস বরাবর আছে হচ্ছে kn, kn এর বিভিন্ন মান দেওয়া আছে, আর এক্স অক্ষ বরাবর আছে হচ্ছে কি rn। ঠিক আছে, kn এবং rn জাস্ট দুইটা ফ্যাক্টর, আর কিছু না। তো এই kn এবং rn এর মান আমাদেরকে এখন বের করতে হবে, এবং যেহেতু চার্ট দেওয়া থাকবে অঙ্কে, তাহলে আমরা অবশ্যই এই ফর্মুলাগুলো পেয়ে যাচ্ছি। তাহলে kn এবং rn এর মান এই ফর্মুলার মাধ্যমে বের করতে হবে, ঠিক আছে, কারণ এখানে এই ভ্যালুগুলোই দেওয়া আছে। তো kn স্যার এর আমরা ফর্মুলা, আমাদের ম্যাথে তো গামার মান পাইছি 0.75 আর এই গ্রাফটার মান আছে গামার মান 0.6। ও আচ্ছা, সরি, ঠিক আছে। দেখেন 0.75 আমরা পেয়েছি, তার মানে 0.7 থেকে আমরা একটা মান বের করব। কিসের মান বের করব আমি পরে বলতেছি। আর 0.8 থেকে আমরা আরেকটা মান বের করব, ঠিক আছে। এবং তারপর এই দুটার মধ্যে ইন্টারপোলেশন করে আমরা বের করব হচ্ছে 0.75 এর জন্য কত হয় সেটা, ঠিক আছে। কারণ 0.75 এর জন্য সরাসরি কোনো গ্রাফ নাই, 0.8 এর জন্য আছে আর 0.7 এর জন্য আছে। তো এই দুটা গ্রাফই আমাদেরকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। ওকে, তো আমরা এখন বের করবো হচ্ছে kn। kn সমান দুটার যে কোনো একটা ফর্মুলা ব্যবহার করলেই হবে, একই কথা। kn সমান হচ্ছে pu ডিভাইডেড বাই phi fc প্রাইম ইনটু ac। এই যে এখানে লেখা আছে, এখানে pu হচ্ছে আলটিমেট লোড, phi হচ্ছে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর, fc প্রাইম হচ্ছে সিলিন্ডার কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কনক্রিট, ac হচ্ছে গ্রস কনক্রিট এরিয়া, গ্রস এরিয়া অফ ক্রস সেকশন। তো সবগুলো মানই আসলে আমাদের জানা আছে অথবা অঙ্কে দেওয়া আছে। তো সেই মানগুলো আমরা জাস্ট বসাই দিব এখন, যে পিইউ, তারপরে ফাই হচ্ছে 0.65, কারণ এখানে স্পষ্ট বলা আছে যে এটা হচ্ছে একটা টাইট কলাম, টাইট কলামের জন্য ফাই হচ্ছে 0.65। হ্যাঁ, 0.65, রাইট।
এফসি প্রাইম দেওয়া আছে 4 psi, আর এজি হচ্ছে গ্রস এরিয়া অফ সেকশন। গ্রস এরিয়া মানে হচ্ছে টোটাল এরিয়া আর কি, আর কিছু না। তাহলে টোটাল এরিয়া কত হবে? 14/20, তার মানে 14 × 20। আমরা kn এর মানটা বের করলাম এবং একইভাবে আমরা rn এর মানটা বের করলাম। rn এর ফর্মুলা গ্রাফে দেওয়া আছে এইটা। এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে আসলে কিছুই না, জাস্ট kn এর সঙ্গে গুণ আছে e/h, অর্থাৎ pu ডিভাইডেড বাই 5 fc প্রাইম az, এইটুকু মিলে হচ্ছে kn, আর তার সঙ্গে গুণ করা হয়েছে e, আর নিচে হচ্ছে h, তার মানে kn × e/h, এটাই হচ্ছে rn। ঠিক আছে, সরাসরি এটা ব্যবহার করলে হবে, কোনো সমস্যা নাই। তো kn কে আমরা e/h দ্বারা আমরা গুণ করলাম, e অঙ্কে দেওয়া আছে, এটাও দেওয়া আছে, আমরা rn এর মান পাইলাম। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা চার্ট থেকে বের করব আমাদের রো জি এর মান কত হয় সেটা। এটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। তো প্রথমে আমরা গামা ইকুয়াল টু 0.7 এর জন্য একটা রো জি বের করব, এবং এরপর আমরা গামা সমান 0.8 এর জন্য আরেকটা রো জি বের করব, এবং এই দুইটা রো জি এর মধ্যে ইন্টারপোলেশন বা এভারেজের মাধ্যমে আমরা বের করব যে 0.75 এর জন্য কত হয় সেটা। আমি আশা করি এখন পুরো জিনিসটা সবার কাছে ক্লিয়ার। তো আসলে আমরা এখন 0.7 এর জন্য রো জি এর মান বের করি চার্ট থেকে। তবে সবার আগে কিন্তু এই ভ্যালুগুলো মনে রাখতে হবে, কারণ এই ভ্যালু দুটার মাধ্যমেই কিন্তু আমরা মান বের করব। তো ঠিক আছে, আসেন আমরা দেখি। আর এম হচ্ছে কত? 0.265। আমরা এই ভ্যালুটা একটু মনে রাখি, 0.265। আচ্ছা, গামা সমান 0.7, ঠিক আছে, তাহলে 0.265, আর এন 0.265। তাহলে খুব কেয়ারফুলি খেয়াল করতে হবে, এখানে গ্রাফ থেকে মান নেওয়াটা শিখতে হবে। এখানে দেখেন 0.25 হচ্ছে এইটা, 0.3 হচ্ছে এইটা, তাহলে এর মাঝখানে কতগুলো ঘর আছে? টোটাল 5টা ঘর আছে। তাহলে 0.25 যদি এইটা হয় তাহলে 0.26 হবে এইটা, 0.27, 0.28, 29, 0.3। জিনিসটা এইভাবে আর কি গ্রাফ থেকে মান নিতে হয়। তো 0.25 যদি এইটা হয় তাহলে এটা কত হবে? 0.26। এটা কত হবে? 0.27। তাহলে 0.265 এটা হচ্ছে কি 0.26 এবং 0.27 এর মধ্যে অবশ্যই। তার মানে 0.265 কোনটা? ঠিক এই পয়েন্টটা, অর্থাৎ এই দুইটা ক্ষুদ্রতম ঘরের মাঝামাঝি পয়েন্টটা। তাহলে আমরা rn এর মানকে আগে লোকেট করলাম, আমরা অবস্থান বের করলাম। এরপরে আমরা গ্রাফ থেকে মান বের করব হচ্ছে kn এর মান। তো kn এর মানটা হচ্ছে 0.663। 0.663 আমরা সূত্র থেকে পেয়েছি। তো এখানে আবার খেয়াল করি আমরা যে 0.663। আচ্ছা, দশমিকের পর মোটামুটি 2 ঘর ঠিক রাখলেই হবে। আমি সবাইকে বলবো যে এখানে 3 ঘর অ্যাকুরেট রাখার দরকার নেই, 2 ঘর রাখলেই হবে, এনাফ। তো এখানে আছে 0.6 দেখেন, আর এখানে আছে 0.7। তো এর মাঝখানে দেখেন ঘর আছে কিন্তু 5টা টোটাল। ঠিক আছে, 1 2 3 4 5, 5টা ঘর। তার মানে 0.6 এর যে পরবর্তী যে ক্ষুদ্রতম যে ঘর, এর মান কত বলেন তো? মান কত হবে সেই ঘরের? 0.2 করে স্যার, 0.02 করে। 0.02 করে বাড়তে থাকবে, রাইট। আমাদের এখানে 0.6, এটা হচ্ছে 0.62, 0.64, 0.66, 0.68, তারপর হচ্ছে 0.7। এইভাবে আমরা গ্রাফ থেকে মানগুলোকে আর কি বের করতে পারি। তো 0.66 তার মানে কোথায়? 1 ঘর 2 ঘর 3 ঘর, এই যে এই পয়েন্টটা হচ্ছে 0.66। আর 0.663 মানে কি? তার থেকে স্লাইট একটু উপরে, অর্থাৎ যদি আমরা এইটুকুকে 10 ভাগে ভাগ করি তাহলে সেই 10 ভাগের 3 ভাগ, সরি 10 ভাগের 3 ভাগ। তো এত অ্যাকুরেট হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। 0.66 তাহলে এই ঘর। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এই যে 0.66 যে পয়েন্টটা আমরা বের করলাম, এই পয়েন্ট থেকে আমরা স্কেলের মাধ্যমে এক্স অক্ষের সমান্তরাল একটা লাইন আমরা টানবো, যতদূর যায় ততদূর, ঠিক আছে। এবং একইভাবে আমরা একটু আগে যে rn এর মান বের করলাম, অর্থাৎ 0.265, তাহলে এই পয়েন্ট থেকে এখানে একটা আগে ফোঁটা দিব আমরা, এবং তারপর কি করব? এখান থেকে আমরা স্কেল দিয়ে উপরের দিকে একটা লাইন টানবো।
মানে উপরের দিকে যতদূর লাইন টানা যায় টেনে দিবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা লাইন টানলাম ডান দিকে এবং এখান থেকে একটা লাইন টানলাম উপরের দিকে। তাহলে এই দুইটা লাইন অবশ্যই কোনো না কোনো বিন্দুতে মিলিত হবে। তাহলে সেটা যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটাকে আগে আমরা বের করব। যেমন ফর অ্যান এক্সাম্পল, এখানে আসলে স্কেল লাগে না, এখানে আপনারা বলতে পারেন যে ভার্চুয়াল পরীক্ষাতে আবার স্কেল কিসের, তো এখানে আসলে স্কেল দরকার নাই, আমরা এটা চোখে দেখে আসলে বের করতে পারবো যে 0.66 হচ্ছে এইটা। তাহলে মানে যদি আমরা ডান দিক বরাবর যাইতে থাকি এই বরাবর, তাহলে মোটামুটি 0.25 ক্রস করার পর এক ঘর, মোটামুটি এইটা হচ্ছে আমাদের সেই পয়েন্ট। এই যে আমার লাল অ্যারো যেখানে আছে এখানে, তো এই পয়েন্টটাকে আগে আমরা চিহ্নিত করব, ঠিক রাখবো, এটা হচ্ছে এই পয়েন্ট। স্যার অন্য কালারের কালি দিয়ে একটু স্যার ডিনোট করা যাইতে পারে। এখানে আসলে মানে কালার আর অ্যাভেলেবেল নাই, শুধুমাত্র লাল কালারটাই আছে। যাই হোক, সমস্যা হবে না, ওকে স্যার। সবাই দেখেন, প্রবলেম হবে না, আমি দেখেন বুঝে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের সেই পয়েন্ট, তাই না? এইটা। তো এখন আমাদেরকে দেখতে হবে যে এই পয়েন্টটা আসলে কোন দুইটা লাইনের মাঝখানে আছে। যেমন এই লাইনটা, এই যে এখান থেকে শুরু হয়ে এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রো জি ইজ ইকুয়াল টু 0.01 তার জন্য। তারপর এর যে পরবর্তী যে লাইনটা, এটা হচ্ছে রো জি সমান 0.02, এটা হচ্ছে 0.03 এর জন্য, এটা হচ্ছে 0.04 এর জন্য। ঠিক আছে, এটা 5, 6, 7, 8। অর্থাৎ সাপোজ যদি আমাদের জাস্ট ফর এন এক্সাম্পল মনে করেন যে যদি আমাদের পয়েন্টটা এইখানে মিলিত হইতো জাস্ট এই রেখার উপর, তখন আমরা মানে বলতে পারতাম যে ঠিক আছে, আমাদের ক্ষেত্রে রোজি হচ্ছে 0.04। কারণ দেখেন এই লাইনটা কিন্তু এই যে রোজি সমান 0.04 এই লাইনের উপরে আছে, তার মানে আমরা বলতে পারতাম রোজি সমান 0.04। বা যদি আমাদের দুইটা লাইন যে আমরা টানলাম, ডান দিকে একটা লাইন টানলাম এবং উপর দিকে একটা লাইন টানলাম, এই দুটো লাইন যদি সাপোজ এই পয়েন্টে মিলিত হইতো সাপোজ এইখানে, তাহলে আমরা সহজেই বলতে পারতাম যে ঠিক আছে, যেহেতু এই পয়েন্টটা এই লাইনের উপরে আছে, তার মানে আমাদের রোজি হচ্ছে 0.01। ঠিক আছে, কিন্তু এখন যদি দুইটা লাইনের মাঝামাঝি আসে তাহলে আমরা কি বলবো? সাপোজ এইখানে আসছে সে, আচ্ছা ধরেন যে এটা হচ্ছে 0.08 এর জন্য, এটা হচ্ছে 0.07 এর জন্য। সাপোজ এখন আসছে আমাদের পয়েন্ট কোথায়? এইখানে সেম। ঠিক আছে, তখন আমরা কি বলবো যে আমাদের রোজি এর মান কত? এখন তো আমাদের এই রেখার উপরও নাই, আবার এই রেখার উপরও কিন্তু নাই, তাহলে আমরা কি বলবো? যদি এখানে হয়, সাপোজ এইখানে হয়, তাহলে আমরা কি বলতে পারি? এটা কিছুই না, জাস্ট আমরা চোখের আন্দাজে আমরা দেখব যে এটা কার কাছাকাছি আছে। দেখেন এই পয়েন্ট যদি হয় তাহলে আমরা জাস্ট দেখতে পাচ্ছি যে এর অর্ধেক হচ্ছে এইখানে 0.5, তার মানে পয়েন্ট মোটামুটি 7, মানে 0.7 এ আছে, তাই না? তার মানে আমরা কি বলতে পারি? 0.077। জি। বা যদি লাইনটা ধরেন যদি পয়েন্টটা এইখানে হয়, সাপোজ এইখানে, এই যে এইখানে, তাহলে দেখেন 0.06, এই যে 0.06 এর জন্য এই লাইনটা এর একদম কাছাকাছি আছে। তার মানে জাস্ট চোখের আন্দাজে আমাদের যেটা মনে হয় যে 0.061 তো হয় না, 2 বা 3, 0.063। বা যদি কারো দেখে মনে হয় যে ঠিক আছে এটা তো মাঝামাঝি আছে, তাহলে এটা হচ্ছে 0.065, তাও হবে। কাছাকাছি গেলেই হবে, এটা যে হুবহু মিলতে হবে এর কোনো অর্থ নাই। ঠিক আছে, জাস্ট চোখের আন্দাজে আর কি। যেমন আমি আরেকটা এক্সাম্পল দেই, যদি আমাদের পয়েন্টটা এইখানে মিলিত হয় জাস্ট এইখানে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 0.03 এর একদম কাছাকাছি, তার মানে 0.029 বা 0.028 এভাবে। ওকে, তো আমি আশা করি এখন গ্রাফ থেকে মান নেওয়াটা সবাই মানে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এইভাবে সবাই মানগুলো মিলাই নেবেন। আমার এখানে মান আসছে হচ্ছে 0.045, আমার মান কিন্তু ভুলও হইতে পারে, এটা সবাই মিলাই নেবেন। গামা সমান 0.7 এর জন্য রোজি আসছে হচ্ছে 0.045, আর গামা সমান 0.8 এর জন্য রোজি এসেছে হচ্ছে 0.04। অর্থাৎ এর পরবর্তী যে গ্রাফটা আছে, পরবর্তী গ্রাফে যদি আমরা যাই যে গামা সমান 0.8,
তাহলে এখানেও আমরা সেম ভাবে ওই দুইটা পয়েন্টকে আগে চিহ্নিত করব, তারপর এখান থেকে উপরের দিকে একটা লাইন টানবো মনে মনে, এবং এইখান থেকে একটা ডান দিকে লাইন টানবো। সেই দুইটা লাইন যে বিন্দুতে মিলিত হয় আমরা দেখবো যে সেই বিন্দুটা এই দুইটা লাইনের মানে রো এর জন্য যে বিভিন্ন লাইন, সেই লাইনের কোথায় আছে, এটা কি মাঝামাঝি আছে নাকি এইটার কাছে আছে নাকি এইটার কাছে আছে, দেখে জাস্ট চোখের আন্দাজে আমরা একটা ভ্যালু লিখে দিব, তাহলেই হবে। ওকে, তো এই দুটো ভ্যালু অবশ্যই কিন্তু সবাই মিলাই নেবেন, এই দুটো ভ্যালু। তো যেহেতু 0.7 আর 0.8 এই দুটার মাঝামাঝি আছে 0.75, একদম দুটার এভারেজ 0.75, তাহলে এখানে আর মানে ইন্টারপোলেশন করার দরকার নাই। এটা আমরা সরাসরি এই দুটার এভারেজের মাধ্যমে আমরা বের করতে পারবো যে 0.75 এর জন্য রো এর মান কত হয়। জাস্ট এই দুটার এভারেজ বা গড়, এইটা প্লাস এইটা ডিভাইডেড বাই 2। তাহলে দেখেন আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রো আমরা পেয়ে গেছি, এটাই হচ্ছে আমাদের দরকার ছিল। তাহলে আমরা জানি যে রো সমান হচ্ছে এএসটি বাই এজি। তাহলে যদি বজ্রগুণ করি তাহলে এএসটি সমান রো জি ইনটু এজি। তাহলে রো জি এর মানটা আমরা বসাই দিলাম এবং এজি এর মান আমাদের মানে জানা আছে যে কলামের যে ক্রস সেকশন সেইটা 14/20। তো সবগুলো মান বসাই দেওয়ার পর আমরা পেয়ে গেলাম এএসটি হচ্ছে 11.9 ইঞ্চি স্কয়ার। ঠিক আছে, আমরা স্টিলের এরিয়াটা আমরা পেয়ে গেলাম 11.9 ইঞ্চি স্কয়ার। ব্যাস, তাহলে এখন যদি আমরা 11 নাম্বার বার ব্যবহার করি, এটা আসলে অনেক বড় একটা এরিয়া। তো যদি আমরা 11 নাম্বার বার ব্যবহার করি, 11 নাম্বার বারের এরিয়া হচ্ছে 1.56 ইঞ্চি স্কয়ার। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মানে বার সাইজের মধ্যে সবচেয়ে বড় সাইজের বার, মানে 36 মিলি বার। ঠিক আছে, তো 36 মিলি বার ব্যবহার করলে আমাদের কতগুলো বার লাগবে সেটা কিভাবে বের করব? নাম্বার অফ বারস, বারের যে এরিয়া আসছে সেইটা ডিভাইডেড বাই যে বার ব্যবহার করতেছি সেই বারের যে ক্রস সেকশনাল এরিয়া সেটা 7.6। এটাকে রাউন্ড আপ করলে হয় 8। 8টা বার এখানে ব্যবহার করতে হবে। যেহেতু দুইটা সাইডে বারগুলোকে বসাতে হবে, তাহলে আমরা এক একটা সাইডে 4টা করে বার বসাবো। 4 নস অন ইচ শর্ট সাইড, মানে দুইটা শর্ট সাইডে 4টা করে বার। যদি ফিগার দেখি আমরা তাহলে অনেকটা এরকম, দুইটা শর্ট সাইডে, শর্ট বলছি কেন স্যার কারণ আমার এটা এখানে হচ্ছে একটু জানার ছোট ছিল সাইড। হ্যাঁ বলেন। হ্যাঁ বলি আমরা 1.59 টা স্যার, এটা কিভাবে বের হলো স্যার? স্যার 1.59, এই যে হ্যাঁ 1.56। এটা হচ্ছে 11 নাম্বার বারের এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া। এটাকে আমরা বিভিন্ন ভাবে বের করতে পারি, বিভিন্ন ভাবে। যেমন 11 নাম্বার বারের ডায়ামিটার কত হবে? 11/8 ইঞ্চি, তাই না? 11/8 জি স্যার। ইঞ্চি। তো তাহলে আমরা কি জানি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে π/4 ইনটু ডায়ামিটার স্কয়ার। তাহলে π/4 ইনটু ডায়ামিটার স্কয়ার, দেন এটা 1.48 আসছে, একটু কম বেশি। ঠিক আছে, এটা আচ্ছা আমি একটু দেখাচ্ছি, একটু কম বেশি আসতেছে। আচ্ছা, আমরা আরেকভাবে বের করতে পারি, সেটা হচ্ছে 36 মিলিবার। ঠিক আছে, 36 মিলি মানে হচ্ছে কত? 36 মিলিমিটার হচ্ছে ডায়ামিটার, তাই না? তাহলে 36 মিলি ডায়া মানে কত? 36 ডিভাইডেড বাই 25.4, তার মানে হচ্ছে 1.41 বা 1.42 ইঞ্চি ডায়া। ঠিক আছে, তাহলে π/4 ইনটু 1.42 স্কয়ার, দেখেন এটা চলে আসছে 1.58। দেখছেন কাছাকাছি আসবে আর কি। ঠিক আছে, এটা আমরা এইভাবে বের করতে পারি আর কি, π/4 ইনটু d স্কয়ার। জি স্যার, বুঝতে পারছি। তো ঠিক আছে, তাহলে আমরা 4টা করে বার দিয়ে দিলাম দুই সাইডে। এখন ডিজাইন অফ টাই, এটা আমি কিছুই বলবো না, এটা জাস্ট আমি একবার জাস্ট বলে যাচ্ছি। আমরা দেখে আসছিলাম যে কলামের মেন বার যদি 10 নাম্বার বার বা তার নিচে হয় তাহলে টাই বার হচ্ছে নাম্বার 3 ইউজ করতে পারি। আর যদি 11 নাম্বার হয়, যদি 10-এর উপরে হয় মেন বার, তাহলে কিন্তু টাই বার ব্যবহার করতে হবে নাম্বার 4 মিনিমাম। জি স্যার। তাহলে নাম্বার 4 বার ব্যবহার করলাম বা 12 মিলি বার।
এবং স্পেসিং হবে হচ্ছে এই তিনটার মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটা। ঠিক আছে, এই তিনটা নিয়ে আমার আর কিছুই বলার নাই। আমরা এগুলো দেখছি আগেও। তো তিনটার মধ্যে ছোট হচ্ছে 14 ইঞ্চি, সরি 14 ইঞ্চি। তো নাম্বার 4 টাইবার at 14 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা হচ্ছে আমাদের টাইবারের আর কি ডিজাইন। ঠিক আছে, যদিও আসলে আমরা এখন এটাও জানি যে শুধুমাত্র এই তিনটা ক্রাইটেরিয়া থেকে আসলে টাইবার দিয়ে দিলে হবে না। বিম কলামের জয়েন্টের ওইখানে আসলে এর অর্ধেক দেওয়া লাগবে স্পেসিং, তাই না? এল নট ডিস্টেন্সের মধ্যে দেওয়া লাগবে হচ্ছে এর অর্ধেক। তো সেইগুলো আমরা এখানে ইন্ট্রোডিউস করি নাই, আমি জাস্ট জিনিসটাকে সিম্পল রাখছি আর কি। তো এই হচ্ছে আমাদের কলামের ডিজাইন। আমরা এইভাবে চার্ট ব্যবহার করে আমরা কলামটাকে ডিজাইন করতে পারি। তো আমি একটু রিভিউ করি। এখানে কলামের ডাইমেনশন দেওয়া ছিল, শুধুমাত্র স্টিল বের করতে বলা হয়েছে, ডিটারমিন দ্য নেসেসারি রিইনফোর্সমেন্ট। তো স্টিল যেহেতু বের করতে বলা হয়েছে, তাহলে আমরা ব্যবহার করতে হবে চার্ট। তাহলে আমরা প্রথমে ইসেন্ট্রিসিটি বের করলাম, এরপর আমরা গামা এইচ এর মান কত সেটা দেখলাম, এবং এরপর এখান থেকে আমরা গামা বের করলাম। গামা এইচ কে এইচ দ্বারা ভাগ করে আমরা গামা বের করলাম। এরপর আমরা চলে গেলাম চার্টে। চার্ট থেকে আমরা প্রথমে 0.7 এর জন্য একটা রো বের করব এবং 0.8 এর জন্য একটা রো আমরা বের করব। তাহলে kn এর মান আমরা বের করলাম, ফর্মুলা গ্রাফে দেওয়া আছে। তারপরে আর এন এর মান আমরা বের করলাম। এই দুইটা পয়েন্টকে, মানে এই দুইটা মানকে বা ভ্যালুকে আমরা গ্রাফে পয়েন্ট আকারে চিহ্নিত করলাম, এবং সেই পয়েন্ট থেকে ডান দিকে একটা লাইন এবং উপরের দিকে একটা লাইন টানলাম, এবং সেই দুইটা লাইন যে পয়েন্টে মিলিত হয় আমরা সেই পয়েন্টের আমরা দেখলাম যে সেই পয়েন্ট আসলে কোথায় আছে। সেটা কি রো সমান 0.01 লাইনের উপরে আছে, নাকি রো সমান 0.02 লাইনের উপরে আছে, নাকি দুটো লাইনের মাঝামাঝি আছে। জাস্ট চোখের আন্দাজে আমরা একটা ভ্যালু সেখান থেকে আমরা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে রো এর মান বের হয়ে গেলে এখন রো কে যদি আমরা ক্রস সেকশনাল এরিয়া দ্বারা গুণ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি স্টিলের এরিয়া। আর স্টিলের এরিয়া পেয়ে যাওয়া মানে স্টিলের নাম্বার বের করা কোনো ব্যাপার না, জাস্ট স্টিলের ক্রস সেকশনাল এরিয়া দ্বারা ভাগ দিলেই হয়ে গেল যে এতগুলো স্টিল লাগবে। তো আর কি হচ্ছে কলাম ডিজাইন। আচ্ছা, এখন আমি বলি, যদি এখানে গামার মান সাপোজ কারোর যদি 0.72 আসতো বা 0.78 বা 0.68 এরকম আসতো, সেক্ষেত্রে আমরা ওই যে 2 স্ল্যাবের ক্ষেত্রে যেভাবে লিনিয়ার ইন্টারপোলেশনের মাধ্যমে মান বের করতাম, যে এত এর জন্য ডিফারেন্স এত, তাহলে একের জন্য ডিফারেন্স কত এবং এর জন্য ডিফারেন্স কত, ঐকিক নিয়মের মাধ্যমে আগে ডিফারেন্স মনে মনে আগে বের করব এবং তারপর সেই ডিফারেন্সটাকে যোগ বা বিয়োগ করে দিব। ঠিক আছে, অর্থাৎ এই যে এর মধ্যে তখন ইন্টারপোলেশন করতে হবে যে 0.1 এর জন্য ডিফারেন্স কত, 0.005, তাহলে একের জন্য ডিফারেন্স কত, আর সাপোজ যদি 0.78 হইতো তাহলে হচ্ছে 0.08 এর জন্য ডিফারেন্স কত, সেই ডিফারেন্সটাকে আবার এখান থেকে বিয়োগ করতে হইতো, তাই না? এগুলো আমরা সবাই জানি, এগুলো আসলে বলার কিছুই নাই নতুন করে। ইন্টারপোলেশন আমরা আগে অনেকবার করে এসেছি। বা যদি এখানে কারো সৌভাগ্যক্রমে যদি গামা এর মান যদি ক্যালকুলেশন থেকে আমরা দেখতাম যে 0.6 আসছে, তাহলে কিন্তু একটা চার্ট থেকে আমরা রো এর মানটা পেয়ে যাইতাম, তাই না? দুইটা চার্ট কিন্তু ব্যবহার করা লাগতো না। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি চার্টের মাধ্যমে কলাম ডিজাইন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলি। যদি আমরা 11 নম্বর বার ইউজ না করে যদি আমি 10 নম্বর বার এরিয়াতে ভাগ করতাম, সেই ক্ষেত্রে কি সেরকম কোনো একটা ভুল হইতো? না, এখানে কোনো ভুলই হইতো না। 10 নম্বর বারের এরিয়া দিয়ে আমরা ভাগ করতে পারতাম, সেক্ষেত্রে হয়তো বা বারের নাম্বার আসতো সম্ভবত 10টা বার আসতো। ঠিক আছে, এখন এখানে একটা ব্যাপার আছে। হ্যাঁ, একটা ভালো কোশ্চেন করছেন, থ্যাংক ইউ তার জন্য। এখানে তখন যে ব্যাপারটা দেখতে হইতো সেটা হচ্ছে যে 10টা বার হচ্ছে 10 নম্বর বার। এখন 10টা বার মানে কি, এক দিকে 5টা করে বার, উপরে 5টা নিচে 5টা। এখন এইখানে মাত্র 14 ইঞ্চি জায়গা আছে, তারপর এখান থেকে এইটুকু 2.5 ইঞ্চি, আবার এখান থেকে এটা 2.5 ইঞ্চি। তো দুই দিকে আসলে আড়াই 5 বার দিলে কত থাকে, আর 14 থেকে 5 বার দিলে কত থাকে, 9 ইঞ্চি থাকে মাত্র। 9 ইঞ্চি জায়গার মধ্যে আসলে 5টা বার আসলে বসানো যাবে কিনা, দ্যাট ইজ এন ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ আমাদের কিন্তু একটা রিকোয়ারমেন্ট আছে যে
এই যে দুইটা যে পাশাপাশি যে মেইন বার, এই দুইটা বারের মধ্যে মানে মিনিমাম স্পেসিং কত হবে এর কিন্তু একটা রিকোয়ারমেন্ট আছে। আমরা কিন্তু এরকম করতে পারবো না যে এই বারের পাশেই হচ্ছে আরেকটা বার, এরকম কিন্তু আমরা দিতে পারবো না, ঠিক আছে? তো সেই মিনিমাম স্পেসিং এর যে শর্ত সেটা আমাদেরকে মেনে চলতে হবে। তো যদি এখানে আমরা 11 নাম্বার বার না দিয়ে 9 নাম্বার বা 10 নাম্বার বার দিতাম, সেক্ষেত্রে আসলে এখানে বারের নাম্বার অনেক বেশি আসতো আর কি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আর কি এখানে বার বসানোর জায়গা আমরা পেতাম না, সে কারণে আমরা একটু বড় সাইজের বার এখানে ব্যবহার করেছি, বুঝতে পারছেন? তখন যদি আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে দিয়ে দিতাম স্যার। এখন চার্টের থেকে আমরা যখন ভ্যালুগুলো আমরা নিলাম তখন কিন্তু আমরা আর কি মনে নাই যে চার্ট থেকে যখন ভ্যালু আমরা নিলাম তখন কিন্তু আমরা একটু শুধুমাত্র দুইটা সাইডে বার হবে, আমরা এইটা ধরেই কিন্তু আমরা আর কি ভ্যালু নিয়েছিলাম, তাই না? যদি চারদিকে আমরা বার দিব, যদি চারটা সাইডে আমরা বার দিব, তাহলে আমাদের ব্যবহার করার দরকার ছিল হচ্ছে এই চার্টগুলা, তাই না? এই যে এই ধরনের চার্টগুলা, ঠিক আছে? বুঝতে পারছেন? তো কেউ তো কোশ্চেন বললেন না যে দুইটা মানে মেন বারের মধ্যে মিনিমাম স্পেসিং কত, নাকি জানার ইচ্ছা নাই? বলছিলেন আমি একটু আগে বললাম যে এখানে পাশাপাশি দুইটা বার, এর মধ্যে একটা সর্বনিম্ন মানে স্পেসিং আছে আর কি, এটা কত? এটা কি আপনারা ফিল্ডের 2 ইঞ্চি বা 1 এগ্রিগেটের ইঞ্চি? মিনিমাম সাইজ না, কখনোই তা না। এগ্রিগেটের মিনিমাম সাইজ, এটা একটা মানে রং অ্যান্সার দিছেন আর কি। আর কেউ কি জানেন? স্যার 6 ইঞ্চি। কখনোই 6 ইঞ্চি না, 6 ইঞ্চি হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং। অর্থাৎ এই দুইটা বারের মধ্যে যদি 6 ইঞ্চি থেকেও বেশি স্পেসিং থাকে তখন এইখানে আবার এক্সট্রা টাই বার দিতে হয়, ঠিক আছে? 6 ইঞ্চিটা হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং। হ্যাঁ, অর্থাৎ অতিরিক্ত কোনো টাই বার ছাড়া ম্যাক্সিমাম স্পেসিং হচ্ছে 6 ইঞ্চি, এটা হচ্ছে ম্যাক্সিমাম। আর মিনিমাম স্পেসিং এটা কখনোই 6 ইঞ্চি না। আচ্ছা, এটাই কেউ জানেন যে কত হবে? স্যার আমি আপনার জানি যে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি, আর এছাড়া আমরা জানতাম স্যার এগ্রিগেটের মিনিমাম সাইজের, এছাড়া আর অন্য কিছু জানা নাই স্যার। এটা আসলে হয়তোবা আর কি মানে আর আমরা ফিল্ড লেভেলে এইভাবে করি। না, এটা হচ্ছে আমাদের হয়তোবা নিজস্ব মানে বানানো কোড হতে পারে, আই ডোন্ট নো। তো আমি একটু বলে নিচ্ছি, সবাই মানে বলে দিচ্ছি, সবাই একটু নোট ডাউন করে নিতে পারেন যে ক্লিয়ার স্পেসিং দুইটা বারের মধ্যে মিনিমামটা হচ্ছে 3টা ক্রাইটেরিয়া থেকে আসবে, ঠিক আছে? 1 2 3 3টা ক্রাইটেরিয়া থেকে আসবে। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে 1.5 ইনটু মেন বারের ডায়ামিটার, ঠিক আছে? 1.5 ইনটু মেন বারের ডায়ামিটার, অর্থাৎ এই বারের ডায়ামিটার। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে 40 মিলিমিটার বা 40 মিলিমিটার, বা যদি ইঞ্চিতে আমরা বলতে চাই তাহলে 1.5 ইঞ্চি। ওকে। আর নাম্বার 3 হচ্ছে 4/3 ইনটু ম্যাক্সিমাম নমিনাল সাইজ অফ কোর্স অ্যাগ্রিগেট। ম্যাক্সিমাম নমিনাল সাইজ অফ কোর্স অ্যাগ্রিগেট, যদি স্টোন চিপস হয় তাহলে স্টোন চিপস, ব্রিক চিপস হলে ব্রিক চিপস, অর্থাৎ কোর্স অ্যাগ্রিগেটের যে ম্যাক্সিমাম সাইজ তাকে আবার 4/3 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে 3 নাম্বার ক্রাইটেরিয়া। তাহলে 1 নাম্বার হচ্ছে 1.5 ইনটু মেন বার ডায়ামিটার, 2 নাম্বার হচ্ছে 40 মিলিমিটার, 40টা হচ্ছে কনস্ট্যান্ট, আর 3 নাম্বার হচ্ছে 4/3 ইনটু ম্যাক্সিমাম নমিনাল সাইজ অফ কোর্স অ্যাগ্রিগেট। এই 3টা ক্রাইটেরিয়ার মধ্যে যেটা সবচেয়ে বড় হবে সেইটাই হচ্ছে এখানে মিনিমাম স্পেসিং হবে। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দা ACI কোড এন্ড অলসো আওয়ার BNBC কোড, দুইটা কোড অনুসারেই হচ্ছে এইটা। তাহলে এই 3টা ক্রাইটেরিয়ার মধ্যে যেটা সবচেয়ে বড় হবে সেটাই হবে হচ্ছে মিনিমাম স্পেসিং, তার থেকে কম স্পেসিং দেওয়া যাবে না, ঠিক আছে? তো এখন আমি সবাইকে ছোট কাজ দিচ্ছি, যে সবাই একটু ক্যালকুলেশন করে দেখবেন আর কি, যে এই যে এখানে আমরা 4টা করে বার দিলাম, তো এখানে আসলে এই যে ক্রাইটেরিয়া এটা কি ফুলফিল হয়েছে, এটা কি ঠিক আছে নাকি ঠিক নাই, এটা সবাই একটু দেখে নিয়েন। নাকি এখানে 11 নাম্বার বার থেকে আরো বড় বার ব্যবহার করতে হবে?
আরো বড় বার কিন্তু আছে, ঠিক আছে, নাম্বার 14 বার আছে, অর্থাৎ 43 মিলি বার আছে, এগুলো আসলে খুব একটা প্র্যাকটিক্যাল সাইজ না। তারপর নাম্বার 18 বারও আছে স্পেশাল পারপাজে ব্যবহারের জন্য। তো সবাই আসলে ক্যালকুলেশন করে দেখবেন যে এখানে প্রত্যেকটা বারের মধ্যে ক্লিয়ার স্পেসিং এটা ঠিক আছে কিনা, অর্থাৎ আমি যেটা বললাম এসিআই কোড অনুসারে বা বিএনবিসি কোড অনুসারে এটা ঠিক আছে কিনা, এটা সবাই ক্যালকুলেশন করে দেখবেন। যদি ঠিক না থাকে তাহলে এখানে আরো বড় সাইজের বার ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। যদি কারোর কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে আমি আর ক্লাস লেকচারটা শেষ করতে চাচ্ছি।